আসসালামু আলাইকুম। শুরু করছি তাজমহল গল্পের চতুর্থ অংশ। উল্টাপাল্টা গান বাজনা শুরু হলো। তারপর থেকে একটা গানও রুচিসম্মত না। শায়না চুপ করে বসে রইল। কয়েকটা ছবি তোলা শেষ হলে তাকে আর পাইকে। কাল থেকে তার উপর জুলুম শুরু হবে। মেকআপ করো, ছবি তোলো। তার ভালো লাগছে না এসব। এত ক্লাসি লোকজন এসব গান শোনে কিভাবে? এখন তাদের ক্লাস নষ্ট হয় না? তবে কিছুক্ষণ পর একটা গান শায়নার মন মতো হলো। আইলারে নয়া দামান আসমানেরও তেরা, বিছানা বিছাইয়া দিলাম সায়েল ধানের ন্যাড়া, দামান বউ দামান বউ। তিতলি তাসনুভা বিরক্ত। তৌসিফ আর শাওন তাদের আরও খেপাচ্ছে। তাসনুভার চেঁচামেচিতে তৌসিফ গান পাল্টে দিল। এবার গান বেজে উঠল, বাগিচায় বুলবুলি তুই, ফুল শখাতে দিসনে আজই দোল, আজও তার ফুল কলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিভোর, আজও হাই রিক্ত শাখায় উত্তরি বাই ঝুরছে নিশিদিন। আনিস আর আশরাফ গরু ছাগল কিনে ফিরে এসেছে। আনিস চা খেয়ে ছাদে এলো। তাজদারদের সাথে কথা বলতে বলতে দুজনেই ছাদের এক কোনায় গিয়ে দাঁড়ালো। শায়না সেদিকে তাকিয়ে আছে। দাদিমা ঠিক কথা বলেছিল। তাজদার সিদ্দিকী যাদের গায়ে হাত তুলতে চেয়েছিল তুলেছে, তারা সবাই সব ভুলে তাজদার সিদ্দিকীর সাথে কথা বলছে, মিশছে। রাক্ষোভ তারা রাখেনি। তাদের মনেই নেই আগে কি হয়েছে। শুধু সেই ঘৃণা করছে যে মেনে নিতে পারছে না। সে নিজের মনকে সে নিজে প্রশ্ন করলো, কিন্তু বারংবার উত্তর এলো তুই ঠিক করছিস। তার জায়গায় অন্য মেয়ে থাকলে একই কাজ করত। তার এঙ্গেজ স্ট্যাটাস স্ক্রিনশট নিয়ে একটা মেয়ে ওই স্পারোস গ্রুপে পোস্ট করেছে। বলছে ওই আপুটা এঙ্গেজড স্ট্যাটাস দিয়েছে, অথচ সবাই কত ন্যাকা কান্না কাঁদছে তার দুঃখের কথা শুনে। নিচে কয়েকজন কমেন্ট করেছে, এরা এক নম্বরের ছোট লোক, ছেলের পয়সা আছে দেখলে এরা 7 খুন মাফ করে দেয়, নেচে নেচে গলায় ঝুলে পড়ে। এদের মতো মেয়ের কারণে ছেলেরা অপমান করে পার পেয়ে যায়। এইসব মেয়েদের জন্য মেয়েরা সস্তা হয়ে যায় ছেলেদের কাছে। আরেকজন বলছে জুটি মন্দ হয়নি, ছোট লোকের কপালে আরেক ছোট লোক জুটেছে। শায়না জানে কথাটা ভুল বলেনি তারা। টাকা পয়সা কম হলে এই ছোট লোকটার কাছে তার বিয়ে দিত না তার পরিবার, বরং তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তাদের দেখিয়ে দেখিয়ে আরও বড় পরিবারে বিয়ে দিত। কিন্তু তাজদার সিদ্দিকীর পয়সা প্রতিপত্তির কাছে তার পরিবার বিক্রি হয়ে গেছে। তার পরিবারে সচ্ছলতা ফিরে এসেছে, অভাব দূর হয়েছে, কিন্তু ওই বাড়ির মানুষের উপর কথা বলার সাহস তারা জোগাড় করতে পারেনি এখনো। অথচ তাজদার সিদ্দিকীকে ফিরিয়ে দিতে পারলে সেটাই হতো সবচেয়ে বড় জবাব। তার হাতে যদি সব থাকতো তাহলে সে এই মোক্ষম জবাবটা দিতই। পরে কি হবে তার কথা চিন্তা করতো না। সে এখন ভালো মানুষ হয়ে গেছে বললেও শায়না তাকে ক্ষমা করবে না, তার পরিবারকে তো নয়ই। সবার চোখে তাজদার সিদ্দিকী নায়ক হতেই পারে, কিন্তু ওই লোকটার দিকে তাকালেই তার সব অপমান অপদস্থ হওয়ার কথা মনে পড়ে। তখন চোখের সামনে সে একজন ভয়ঙ্কর ঘৃণিত লোককে দেখতে পায়। ভাত খেতে বসে সে একবার অপমানের চোটে কেঁদে ফেলেছিল। অজু করতে বসে তার চোখের পানি টপ টপ করে পড়েছিল অজু পানির উপর। সে কি করে ভুলবে ওই দিনগুলো? তাজদার সিদ্দিকী এত সহজ মানুষ নয়। পারিবারিক দাঙ্গায় সে মুরব্বীদের কথা বলতেও দিত না। মোটা গদা নিয়ে দৌড়ে আসতো, আঙ্গুল তুলে শাসাতো বড়দেরও। মোট কথা তাদের মুখের উপর কেউ কথা বলতে পারবে না। তারা যা বলবে সেটাই হবে। তাদের মর্জি মতো চলতে সে ভালো।
তাদের মর্জি মতো চললে সে ভালো, আর তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে দুটো কথা বললে সে খারাপ। তার বাপ চাচা পর্যন্ত তাকে আটকে রাখতে পারতো না, এত বেয়াদব ছিল। অথচ তখন বয়স কত, ছোট থেকে বেয়াদব ছিল সে। তাদের পরিবারের কাউকেই সে মানুষই মনে করতো না। সবাই ভুলে গেলেও সে ভুলতে পারবে না। সবাই তো বিয়ে দিয়ে বোঝা হালকা করছে, তার জায়গা থাকলে বিয়েটা তারা করতো না। মানুষ অন্যের জায়গায় দাঁড়িয়ে নিজেকে ভাবে না। আজ তার পরিবার যদি তার জায়গায় নিজেদের বসিয়ে ভাবতো তাহলে এই বিয়ে হতো না। কেউ একবারও বোঝার চেষ্টা করেনি তার জীবনটা কার নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। ওই লোকটার দিকে সে তাকাতেই পারছে না, ঘৃণায় প্রতি পদে পদে তার সব মনে পড়ছে। কারণ ওই জঘন্য মুখভঙ্গি ব্যবহারগুলো তার মুখস্থ। কি করে ভুলবে সে, কি করে এক ঘরে সংসার করবে? এই গোটা পৃথিবীতে তাকে বোঝার মতো একটা মানুষও হলো না। টাকা পয়সা, ধন সম্পদ আর প্রতিপত্তির কাছে তার সমস্ত চাওয়া পাওয়াগুলো বিক্রি হয়ে গেল। এমনকি সে কি স্ট্যাটাস দেবে সেটা পর্যন্ত ঠিক করছে তাজদার সিদ্দিকী। তার আইডি দখল করেছে, সে মেহেদি কিভাবে পরবে সেটা পর্যন্ত ঠিক করে দিচ্ছে। এত এত হাসি খুশি মুখের আড়ালে তার দুঃখগুলো স্রেফ চাপা পড়ে আছে। হাসি ঠাট্টার আনন্দ উল্লাসের ভিড়ে নিজের কষ্ট চাপা দিয়ে সুখী হওয়ার ভান ধরা মানেই তো আরেকটা মৃত্যু। তাসনুভা এসে তাজদারের পেছনে দাঁড়ালো। তাজদার তখন আনিসের সাথে কথা বলছিল। তাসনুভার ডাকে ঘাড় ফিরিয়ে তাকালো। তাসনুভা আনিসকে দেখে আর এদিকে আসছে না। আনিসও তাকায়নি। তাজদার ফিরতেই তাসনুভা বলল, ছবি? যাচ্ছি। কিছুক্ষণ পর তাজদার এলো। শায়না বসা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তৌসিফ তাজদারের দিকে হলুদের বাটিটা বাড়িয়ে দিয়ে বলল, অল্প করে নাও, তারপর বধূর মুখে লাগিয়ে দাও। তাজদার বাটি থেকে অল্প করে হলুদ নিল, তারপর শায়নার ডান গালে লাগাতে যাবে তখনই শায়না পিছিয়ে গিয়ে বলল, আমার গাল জ্বলছে, মুখ ধুতে হবে। তাজদার তারপরও থামেনি। তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে তা পালন করলো। এগিয়ে এসে শায়নার গালে হলুদ লাগিয়ে দিয়ে টিস্যু দিয়ে আঙুল মুছে নিতে নিতে তৌসিফকে বলল, শেষ, এবার যেতে পারবো? তোমার গায়ে হলুদ লাগিয়ে দেবে শায়না, তারপর চলে যেতে পারবে। শায়না গাল থেকে হলুদটা মুছে ফেলছে। তাসিদ আর তাসনুভা একে অপরের দিকে তাসমিন আর তাসনুভা একে অপরের দিকে তাকালো। তিতলি এসে তার দিকে হলুদের বাটি বাড়িয়ে দিল। হাসি মুখে বলল, শায়না, ভাইয়ের গালে হলুদ লাগিয়ে দাও। শায়নার হাত কাঁপছে, সে পারবে না। সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তৌসিফ আর শাওন বলতে বলতে ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু শায়না বাটি থেকে হলুদ নিল না। তাজদার সিদ্দিকী হঠাৎ তার হাতটা খপ করে ধরল, তারপর হাতটা তুলে নিজের গায়ে ছোঁয়ালো। শায়না নিজের গাল থেকে হলুদ সরিয়ে নিয়েছিল হাত দিয়ে। হলুদগুলো কচলাচ্ছিল হাতে। তাজদার সিদ্দিকী নিজের গালে সেগুলো লাগিয়ে নিয়ে তৌসিফ দিকে তাকিয়ে বলল, হয়েছে? তৌসিফ বলল, ফাটিয়ে দিয়েছ, এটা ইউনিক। শায়না শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ছবি তোলা শেষ, তাই সবাই ছাদ কাঁপানো গান ছেড়ে দিয়ে হই হল্লা করছে। শায়না দাঁড়িয়ে রইল সবার মাঝখানে, নাচল না। দাদিমা এসে তার সামনে দাঁড়ালো, জানতে চাইলো, বেটার হাত থেকে হলুদ নিসনি? নিচে গিয়ে দেখলাম বসে আছে, গালে টালে হলুদ লাগিয়ে দেয়নি। শায়না আচমকা কেঁদে উঠল। সবার নাচ গান থেমে গেল তার কান্নার শব্দে। তিতলি, তাসনুভা সবাই হাঁ করে তাকিয়ে আছে তার দিকে। আনিস এসে শাওনকে বলল, ওকে যেতে দে এবার, আর ছবি তোলা লাগবে না। দাদিমা বলল, ওরে সোহাগী, শুধু একটু গাল ধরেছে বলে কাঁদছিস? জড়ায় ধরলে কি করবি? কাল রাতে শায়না দাদিমার সামনে কেঁদে দিয়েছে, কথাটা অনেকভাবে রটে গিয়েছে। তাসনুভা আর
তাসনিম রওশন আরাকে এসে সবটা খুলে বলছে। তাসনুভা বলল, ভাইয়া তার গালে হলুদ লাগানো মাত্রই চেহারাটা মলিন হয়ে গেল, চোখে পানি টলমল করছিল, মনে হচ্ছিল বাইরের কেউ হলুদ লাগিয়েছে তার গালে। ভাইয়া কি পরপুরুষ যে সে ছোঁয়া মাত্রই তার চেহারাটাকে ওরকম বানিয়ে ফেলবে? রওশনারা বললেন, বিয়ের সময় মেয়েদের অনেক রকম অনুভূতি হয়, স্বাভাবিক, এত ভুল ধরলে হবে না। তাসনিম বলল, মোটেও স্বাভাবিক নয় বড় আম্মা। ভাইয়া তার গালে হলুদ লাগানো মাত্রই তার চোখ মুখ থমথমে হয়ে গিয়েছিল। শাওন বলল, ভাইয়ার গালে হলুদ লাগাতে ও লাগালো না, তেরার মতো দাঁড়িয়ে থাকলো। ভাইয়া তার হাত ধরে যখন নিজের গালে হলুদ লাগালো তখন মনে হচ্ছিল কেঁদে দেবে, আর তাই হলো। ওর দাদিমা আসার পর কেঁদে উঠেছে। এসব কথা বলে এখন কি হবে? তাসনুভা বলল, কি হবে মানে? ভাইয়া আর ও কথা বলে না একে অপরের সাথে। ভাইয়া বলতে চাইলেও শায়না এড়িয়ে যায়। মানে ও ভাইয়াকে পেয়ে হ্যাপি নয়। আশ্চর্য, তার সাত কপালের ভাগ্য ভাইয়ার মতো কাউকে পেয়েছে। কাল ভাইয়া তার হাত ধরেছে বলে চেহারাটা 12টা বাজিয়েছে। ভাইয়া সেটা টের পেয়ে নিচে চলে গিয়েছিল। ভাইয়া এতে অপমানিত হয়নি? শায়না ইনডাইরেক্টলি ভাইয়াকে অপমান করছে। ভাইয়ার হাতে লাগানো হলুদগুলো গাল থেকে মুছে ফেলেছে ঘষে ঘষে। মেয়ে কি কম পড়েছিল? ওই বাড়ির মেয়েকে এত দামে তোলার কি দরকার ছিল? রওশনারা ধমকে বললেন, আসতে বলো নুভা, তোমার বাবা চাচারা শুনতে পাবে। আর খবরদার এসব কথা নিয়ে টানাহেঁচড়া করবে না। ওকে আমি এখানে এনে শিখিয়ে পড়িয়ে দেব। ও যথেষ্ট ভালো মেয়ে। তোমার ভাইয়াকে পছন্দ না করার যথেষ্ট কারণ আছে। সব মেয়ে টাকা পয়সা দেখে খুশি হয় না। ওই বাড়ির মেয়েরা ছোটবেলায় তাজদারকে ভয় পেত। মেয়েরা কেন, ওই বাড়ির ছেলেরাও ভয়ে থাকতো। তোমার ভাইয়া যে মাঠে খেলতো সেই মাঠে ওরা পাও রাখতে পারতো না। যে দোকানে বসে চা খেত ওই দোকানে ওরা ঢুকতে পারতো না। যে ঘাটে গোসল করত ওই ঘাটে ওরা গোসল করতে পারতো না। তোমার ভাইয়া মসজিদের যে কাতারে দাঁড়াতো ওই কাতারে ওরা দাঁড়াতে পারতো না। অপছন্দ করার যথেষ্ট কারণ ছিল। অপছন্দ হওয়াটা স্বাভাবিক। তোমার ভাইয়া সেই সব মানতে না পারলে আমার কিছু করার নেই। বলো আকদ ভেঙে দিতে, অন্য কাউকে বিয়ে করতে। সহজ কথা, আমাকে কিছু বলবে না, সোজা তোমার ভাইয়াকে গিয়ে বলো। বলেই তিনি চলে গেলেন। তাসনুভা তাসনিমের দিকে তাকিয়ে বলল, তুমি দেখো ওই মেয়েটা ভাইয়াকে একটুও শান্তি দেবে না। এই বাড়ির থেকে প্রস্তাব যাওয়ার পর থেকে ওদের পা মাটিতে পড়ছে না। আমি বলেছি মেহেদি আর্টিস্ট ঠিক করেছি, কিন্তু ও বলে দিল যে মেহেদি পরাবে তার আপাদের হাতে, কারণ তার আপারা ভালো মেহেদি পরাতে জানে। গোটা বাড়ি সাজানো শেষ, রাস্তা অবধি লাইটিং করা হয়েছে। বাড়ির সামনের পুকুরে কৃত্রিম ঝর্ণা বসানো হয়েছে। চারিদিকে সাজ সাজ রব। সন্ধ্যা নামতেই বাড়ি জুড়ে হইচই কোলাহল। বাচ্চাদের আনন্দের শেষ নেই। মেহেদি অনুষ্ঠানে কেকের পাশাপাশি রাখার জন্য ভেজিটেবল আর ফুড কার্ভিং বানাচ্ছে সবাই। লাউ কেটে ছোট নৌকা, আপেল কেটে খুদে পাখি, মালটা গোল ফর্মে কেটে ফুল, মিষ্টি কুমড়া কেটে ঝুড়ি, তার মধ্যে আঙুর, আরও কত কি। সবগুলো বানাচ্ছে তাজদারদের মামাতো খালাতো ভাই বোনেরা। যেহেতু একটা স্টেজ, তাই দুই বাড়ির কাজিনরা যোগ দিয়েছে। কাজগুলো হচ্ছে তিতলির ঘরে। শায়নাদের বাড়ির পাশে বাগানের মধ্যে ইটের চুলা বসানো হয়েছে। সেখানে 3টি বিরিয়ানির ডেকচি পাকানো হচ্ছে বাবুর্চির দ্বারা। শায়না বাবা 2টো গরু কিনেছে। একটা গরুর মাংসের অর্ধেক দিয়ে বিরিয়ানি পাকানো হচ্ছে মেহেদি অনুষ্ঠানের জন্য। তিনি মাংস দিয়েছেন, চাল মশলা আর বাবুর্চির খরচ
তাজউদ্দিন সিদ্দিকী দিয়েছেন। 7:30টার দিকে ডেকচিতে বিরিয়ানি পাকানো শেষ। 8টা বাজতেই খাওয়া দাওয়া শুরু হলো। সাথে নলার ঝোল আর ডিম দেওয়া হয়েছে। যদিও বিরিয়ানিতে অনেক মাংস দেওয়া হয়েছে, সায়নার ফুপুদের মতে এত মাংস দেওয়া ঠিক হয়নি। কিছু মাংস ফ্রিজে রাখা উচিত ছিল। যদি 10 কেজির মতো রাখা হয়েছে, 2টো গরু জবাই করে ফ্রিজে শুধু 10 কেজি মাংস, এটা পরিমাণে খুবই কম। সায়নার বান্ধবীরা এসেছে। সায়না তাদের পেয়ে খুব খুশি। সায়নাকে জিজ্ঞেস করলে ভাইয়ার সাথে দেখা করা। সায়না বলল আশেপাশে আছে, দেখতে পাবি, খাবি চল। সায়নাকে খেতে বসিয়ে দিল সে। সেই টেবিলে তার খালাম্মা আর ফুপুরাও বসলো। সবাই সাজগোজ করতে যাবে খেয়ে দিয়ে। বান্ধবীরা সায়নাকেও তাদের সাথে বসিয়ে দিল। বলল আমাদের সাথে খেয়ে নে, সাজগোজ করার পর আর খেতে ইচ্ছে করবে না। বিরিয়ানি 2টো ডেকচি মজা হয়েছে, 3 নাম্বার ডেকচিটা ঝাল হয়েছে। গ্রামের অধিকাংশ মানুষ বিশ্বাস করে মেহেদি অনুষ্ঠানের বিরিয়ানি ঝাল হলে বিবাহিত দম্পতি সুখী হয় না। কথাটা সায়নার ফুপুরা বলাবলি করছিল। সায়না এসব বিশ্বাস করে না, কিন্তু আজ ইচ্ছা করে বিশ্বাস করলো। সে অসুখী হবে, সুখী হওয়ার কোনো ইচ্ছে নেই তার। তাজদার তাদের আত্মীয় স্বজনকে তদারকি করছিল, তার মামা মামির সাথে কথাবার্তা বলছিল। ঠিক তখনই তার খালাম্মা ডাকলো, আব্বু শোনো। তাজদার এগিয়ে এলো। খালাম্মা বলল, ওই টেবিলে তোমার খালা শাশুড়ি ফুপু শাশুড়িরা বসেছে, যাও ওদের কিছু তুলে টুলে দাও। সায়নার ফুপুরা তাজদারদের সাথে কথাবার্তা বলে, হাসি ঠাট্টাও করে। তাকে দেখে বলল, জামাই সাব তো খুব ব্যস্ত। তাজদার এগিয়ে এসে বলল, আপনারা ঘরের মেহমান হয়ে এত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছেন কেন? চলে যাবেন নাকি? না না, সাজগোজ করতে চলে যাব তাই। আচ্ছা চামচ দিন, আমি কিছু তুলে দেই। ফুপু সায়নার বান্ধবীদের দেখিয়ে দিয়ে বলল, ওরা তোমার বউয়ের বান্ধবী। বান্ধবীরা একটু অপ্রস্তুত হয়ে সালাম দিল, যদিও খেতে বসে সালাম দিতে নেই। তাজদার সালামের জবাব দিয়ে বলল, তাহলে মেহমানদারি আমাকেই করতে হবে? সায়না একদম ঘোমটা টেনে বসে খেয়ে যাচ্ছে। সকাল থেকে পেট ভরে মতো কিছু খায়নি বলে তার খিদেও লেগেছে বেশ। সে মিষ্টি নাস্তা পুরোপুরি এড়িয়ে চলছে। তাজদার কপাল কুঁচকে তাকালো তার দিকে, তার হাত থেমে গেল। সবাই তাকে ওভাবে তাকাতে দেখে হালকা হেসে উঠল। সায়না ঘোমটা আরও নামিয়ে খেতে লাগলো। সাঞ্জুকে তাড়া দিল, হা করে না তাকিয়ে তাড়াতাড়ি খা। তাজদার কপাল কুঁচকে কিছুক্ষণ চেয়ে রইল। ফুপু বলল, বউয়ের খিদে পেয়েছে তাই খেয়ে নিচ্ছে আমাদের সাথে। তাজদার চোখ সরিয়ে নিল, হাত বাড়িয়ে ডাকলো, এই তৌসিফ। তৌসিফ হাতে বড় একটা গামলা, সেটাতে করে সে তাসনিমের শ্বশুরবাড়ির লোকজনদের জন্য বিরিয়ানি নিয়ে যাচ্ছিল। তাজদারের ডাকে থেমে গেল। জি। তাজদার বলল, তিতলি নুভাসহ বাড়িতে যারা আছে তাদের পাঠিয়ে দে, এখানে টেবিল খালি আছে, এলাকার লোকজন এলে তখন খেতে পারবে না। তৌসিফ বলল, ওকে পাঠাচ্ছি। তাজদার সবার পাতে বিরিয়ানি তুলে দিল। সায়নার পেছনে যাওয়া মাত্রই সায়না বাসনটা নিয়ে উঠে চলে গেল ঘরে। ছোট ফুপু হেসে বলল, ওর খাওয়া শেষ তাই। সায়নার মেহেদি অনুষ্ঠানের শাড়ির রং হালকা সবুজ, শাড়ির পাড় ব্রাউন আর ঘোমটা গোলাপি রঙের। ছেলেরা সবাই পরেছে সাদা পাঞ্জাবি আর কালো মাফলার। স্টেজটা সাজানো হয়েছে বেশ বড় করে। তিতলি আর তাসনুভাকে দেখা যাচ্ছে শাড়ি পরে ঘুরঘুর করছে। সবাই একই রঙের শাড়ি পরেছে, শুধু সায়নার শাড়িটা ভিন্ন। কিছুক্ষণ পর সায়নাকে বের করে আনা হলো। মাথার উপর ওড়না টেনে ধরেছে সবাই। অনেক বড় একটা কেক নিয়ে তার পিছু পিছু হাজির হলো তাসনুভা। সায়না বসার আগে স্টেজে বসে দাঁড়িয়ে পা তুলে নানান কায়দায় বসে তার ছবি তোলা অনেক আগেই শেষ। সায়না স্টেজে উঠে এলো। ক্যামেরাম্যানের কথা মতো কপালের কাছে হাত রেখে সবাইকে সালাম দিয়ে ধীরে ধীরে স্টেজে বসে পড়ল। শাওন এসে বলল, মুখে হাসি আন। হাসি নেই বলে কত কথা হচ্ছে, শুনতে পাচ্ছিস না? সব কিছু শিখিয়ে দিতে হবে।
শায়না অনিচ্ছা সত্ত্বেও মুখে হাসি হাসি ভাব রাখার চেষ্টা করলো। তার আজকের সাজ অন্য দিনের চাইতে অনেক সুন্দর হয়েছে, সবাই বেশ প্রশংসা করেছে। তাসনুভা বলে বেড়াচ্ছে সব তার ঠিক করা মেকআপ আর্টিস্টের কামাল। কেক কাটা আরম্ভ করলো মেয়েরা, সবাই শাড়ি পরা, ফুলের গয়না পরা। শাওন বলল, বাপরে বাপ, এত মেয়ে কোথা থেকে এলো? সবাই তার কথা শুনে হাসছে। শায়না কেক কেটে ননদদের মুখে দিল। তাসনুভা আর তিতলি কেক খেয়ে তাকেও খাইয়ে দিল। মেয়েরা স্টেজ দখল করে রেখেছে। ক্লাব থেকে কিছুক্ষণের জন্য এসেছে আনিস আর আশরাফ। তাদেরকে বলে বলে পাঞ্জাবি পরালো শর্মিলা আর সাবরিন, কারণ শায়নাকে রাখি পরাতে হবে। আনিস পাঞ্জাবি পরে এসে স্টেজে থাকা মেয়েদের উদ্দেশ্যে বলল, তোমরা এখন একটু নামো, ভাইয়ারা উঠি, ক্লাবে যেতে হবে। স্টেজে তিতলি আর তাসনুভাও বসা ছিল। দুই ভাইয়ের বউ নিয়ে তারা ছবি তোলা শেষে ছবি তুলছিল। আনিস এসে কথাটা বলায় সে বিরক্ত হলো, হনহনিয়ে নেমে গেল স্টেজ থেকে। আনিস ব্যস্ত পায়ে হেঁটে স্টেজে উঠে বসলো। শাওনকে বলল, বড় ভাইয়াকে ডাক দে। আশরাফও এলো তার পরপর। তিন ভাই একসাথে স্টেজে উঠল। ভাইয়েরা হাতে রাখি পরানোর সময় শায়নার বুকটা ভার হয়ে এসছিল। তিন ভাই কেক কাটলো, শায়না তাদের কেক খাওয়ালো, নিজেও খেলো ভাইদের হাতে। বোনের ছেলে মেয়েদের ডেকে এনে কেক খাওয়ালো। ভাবি সাবিনাও এলো শাড়ি পরে সেজেগুজে। আশরাফ আর সে একসাথে বসে কেক কাটলো। তারপর সব ভাই বোনেরা একসাথে বসে কেক কাটলো। মা বাবাও এলো, ফুপু মামি খালা সবাই। তাসনুভা বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে তৌসিফকে বলল, এজন্যই বলেছিলাম আমাদের স্টেজ আলাদা করতে, এখন মনে হচ্ছে আমরা কোথাকার ভাড়াটিয়া। তৌসিফ বলল, তোর মতো মেয়ে আমি জীবনে দেখিনি। ওরা সবাই কেক খাইয়ে নেমে যাচ্ছে তোদের সুযোগ করে দেওয়ার জন্য। ভাই এলে তখন স্টেজ আমাদের দখলে থাকবে। ফালতু। তাসনুভা বলল, আমাকে ফালতু বললে? না, তুই খুব ভালো বোন আমার, মাফ কর। কিছুক্ষণ পর তাজদার এলো। ছেলে কাজিনরা সবাই ঘিরে দাঁড়ালো তাকে। তাসনুভা তার পাশে গিয়ে দাঁড়ালো, বলল, ভাইয়া আমরা ফ্যামিলি ফটো নেব। শায়নাকে নেমে যেতে বলছি। তৌসিফ বলল, নেমে যেতে বলবি না, বলবি তুমি নিচে এসে বসো, আমাদের ফ্যামিলি পিকচার তোলার পর তুমি আর ভাইয়া একসাথে কেক কাটবে। বুঝিয়ে বলবি, নেমে যাও বললে ঠাস ঠাস করে মারবো। তাসনুভা হনহনিয়ে চলে গেল। শায়না তার বান্ধবীদের সাথে ছবি তুলে স্টেজ থেকে নেমে এলো। কিছুক্ষণ পর তাজদার স্টেজে উঠল। তার মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার্স, আত্মীয় স্বজন নিয়ে ছবি তোলা শেষ হতেই তৌসিফ তিতলিকে ইশারায় বলল শায়নাকে স্টেজে তুলতে। তিতলি শায়নাকে নিয়ে এলো, স্টেজে বসিয়ে দিল তাজদারের পাশে। ক্যামেরাম্যান বলল, একবার কেক খাইয়ে দিন। কেক কেটে দুজন দুজনের খাওয়ালো। রওশনারা আর শাহিদা বেগম সহ দুই পরিবারের সবাই দেখছে দুজনকে। বরপক্ষ বলছে মেয়ে জিতছে, তাদের ছেলে মেয়ের চাইতে সরস। কনেপক্ষ বলছে বর দিচ্ছে, তাদের মেয়ে সুন্দর, আর নানান কথাবার্তা। কেক কাটাকাটি শেষ হওয়ার পর নাচ গান শুরু হলো। অনুষ্ঠানের মাঝখানে কয়েকটা বুড়ি এলো আচমকা। তারা বিয়ে বাড়িতে এসে নাচ গান করে সবাই তাদের নাচনি বুড়ি বলে। শায়নাকে ঘিরে ঘিরে কী সব বলে বলে নাচছে তারা। তাজদার পিঠের পেছনে হাত ভাঁজ করে অনেকটা দূরে দাঁড়িয়ে দেখছে দৃশ্যটা। শায়না বুড়িগুলোর গান শুনে না হেসে পারল না। শাওন এসে বলল, ও দাদি গো, আপনারা একটু সরেন গো। বুড়িগুলো জানতে চাইল, জামাই বেটা কই গো? শাওন তাজদারকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। শায়নার হাত ধরে তারা তাজদারের কাছে চলে এলো। দুজনকে ঘিরে আবারও গলা টেনে টেনে কী সব গান গাইতে লাগলো, নাচতে লাগলো। তাজদারের দাদিমা আনোয়ারা ভিড় ঠেলে এগিয়ে এসে নাতির কানে ফিসফিস করে বললেন, দাদু ভাই, ওদের টাকা দিতে হবে, গান গেয়ে তোমাকে খুশি করাচ্ছে, যাতে টাকা দাও।
তাজদার মাথা একটু নামিয়ে দাদিমার কথা শুনে বলল, আচ্ছা বুঝলাম, সব জায়গায় ব্যবসা। বুড়িগুলো এই বয়সে এসে এভাবে নাচছে দেখে শায়না অবাক হচ্ছে। একজনের কোমরের ঠেলায় শায়না তাজদারের বুকের সামনে এসে থমকে গেল, চোখ তুলে তাকালো। তাজদার পাঞ্জাবির পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা দিল। শাওন বলল, তাজ ভাই 2000। বুড়িগুলো শাওনকে ধমক দিল, চুপ বেটা, 4000 না দিলে হইব না। তাজদার 4000 টাকা দিয়ে দিল। তাসনুভা বলল, সবাই শুধু টাকার মজনু। দেশে আসার পর থেকে সবাই পেয়ে বসেছে তাকে, যেন টাকার গোডাউন নিয়ে এসেছে সাথে করে। অসহ্য। বুড়িগুলোকে টাকা দিয়ে তাজদার শায়নার হাতটা ধরল। শায়না চমকে তাকালো। তাজদার তার হাত ধরে নিয়ে যেতে লাগলো স্টেজের দিকে। শায়না অবাক হয়ে গেল। শাড়ির কুচি ধরে হাঁটতে লাগলো সে, তালে তাল মিলিয়ে। কে কে যেন বলে উঠল, ওমা, বউ নিয়ে কই যাচ্ছে? রসনারা শান্তভাবে বলল, মেহেদি আর্টিস্টদের কাছে। মেহেদি আর্টিস্ট হচ্ছে তাসনুভার বান্ধবী। তারা প্রফেশনাল। স্টেজে টেবিল সাজিয়ে ফেলা হয়েছে, সেখানে শায়নাকে নিয়ে এলো তাজদার। তারপর তাসনুভাকে ইশারায় কিছু একটা বলল। শায়নাকে তার হাতে তুলে দিয়ে আগের জায়গায় গিয়ে দাঁড়িয়ে রইল। শর্মিলা এসে শায়নাকে বলল, ওনাদের হাতে পড়ে নে মেহেদি, ওনারা নাকি প্রফেশনাল। শায়না কিছু বলল না আর। সে মেহেদি আর্টিস্টদের হাতে পড়বে না বলায় মান সম্মানে লেগেছে। তাসনুভা বলল, হাতে বরের নাম থাকবে। সে একটা ছবি দেখালো, বলল, হুবহু এটার মতো। শায়নাকে ঘিরে সবাই গোল হয়ে বসল। তার দুহাতে মেহেদি পরানো হচ্ছে, ওদিকে সবাই নাচ গান করছে। হারমোনিয়াম আর মাইক্রোফোনের ব্যবস্থা আগেই করা হয়েছে। তৌসিফ আর শাহন হারমোনিয়াম বাজিয়ে মুখের সামনে মাইক্রোফোন রেখে গেয়ে উঠল, আরে ভাই, একদিন গেলাম সিনেমা দেখতে, আর রিকশা থেকে নেমে দেখি হলে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি সেই মেয়েটির চোখে আমার চোখ পড়েছে। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। আরে টিকাতলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। সবাই হাসছে তাদের কাণ্ড দেখে। শাহিদা বেগম বললেন, মারে মা, এদের এত শয়তানি বুদ্ধি। মেহেদি পরানোর সময় ঝিমোচ্ছে শায়না। সবাই হাসছে তা দেখে। অনেকক্ষণ পর মেহেদি পরানো শেষ হলো। সে দেখল তার হাতের তালুতে তাজদার সিদ্দিকীর নাম। সকালে বিয়ের তোড়জোড় বাড়িতে। 7 পুকুরের পানি তুলতে যেতে হবে। শায়না তখনও বিছানায় সাজ নিয়ে 2 হাত মেলে দিয়ে শাড়িটা নিয়ে সে ঘুমিয়ে পড়েছে। শাহিদা বেগম তাকে যখন ডেকে দিল তখন 9টা বেজে গিয়েছে। তিনি বললেন, জামাই নাকি ফোন দিচ্ছে তোকে। ওশানু, ওঠ। শায়না বিরক্ত হয়ে আবারও ঘুমে তলিয়ে গেল। সাবিনা এসে বলল, শায়না ওঠো, বিয়ের দিন এভাবে ঘুমাতে নেই। পার্লারে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, গোসল কখন করবে, ওঠো। শায়না কিছুক্ষণ পর ঘুম থেকে উঠল। ঘুম ঘুম আলসেমি নিয়ে পেছনে বের হলো। পুকুর ঘাটে ছেলেদের গলার আওয়াজ শুনে আর ওদিকে গেল না। সাজ ধুয়ে নিল, নারিকেল গাছের নিচে মোড়া নিয়ে বসলো, চুলের জট ছাড়াতো লাগলো চাচাতো বোনকে দিয়ে। হঠাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ এলো, তাসনুভা লিখেছে, শায়না মেহেদির ছবিগুলো দাও। শায়না তার ফোনে থাকা ছবিগুলো পাঠালো। তাসনুভা ছবিগুলো দেখে অবাক। তাজদার নামটার উপর এমনভাবে ফুল এঁকে দেওয়া হয়েছে যে নামটার অস্তিত্ব নেই। ছবিগুলো পাঠিয়ে শায়না চুপচাপ বসে রইল। ছবিগুলো সবাই সিন করেছে, হয়তো তাজদার সিদ্দিকীও। তাসনুভা বলল, আজব, নামটা কোথায়? শায়না চুপ। তাসনুভা আর ও টাইপিং করছিল। তৌসিফ একটা হাতের ইমোজি দিয়ে থামাই নির্দেশ দিল। লিখে পাঠালো, যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে
নাম লেখো পাথর ক্ষয়ে যাবে, হাতে লেখো নাম মেহেদি মুছে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। তিতলি বলল, কবি যখন বলেছেন তখন সত্যিই হবে। এবার ভাবি যা ভালো মনে করেন। সবাই তার মেসেঞ্জারটাকে হা হা রিয়াক্ট দিল। দাদিমা এসে বলল, ঝড় জট ছাড়ছে? সায়না বলল, হুম, 7 পুকুরের পানি আসুক, তারপর গোসল নিবি। এখন মুখ ধুয়ে কিছু খেয়ে নে, শাড়িটা পাল্টা। সায়না ব্রাশ করতে করতে সিঁড়ির বেয়ে নামছিল। পা জোড়া থেমে গেল। হালকা নীল রঙের চেক লুঙ্গি পরে গোসল করছে তাজদার সিদ্দিকী, গায়ে সাবান ফেনা। দাদিমা বললেন, নাজ্জামাই 7 পুকুরের পানি দিয়া গোসল করবা না? পাল্টা প্রশ্ন ছুটে এলো, আজ না করে কাল করলে সমস্যা হবে? দাদিমাকেই কে বুঝলো কে জানে, আচমকা খিলখিল করে হাসতে লাগলেন। সায়না তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, বেয়াদব বুড়ি। সাত পুকুরের পানি তুলতে এসেছে বাড়ির সব মেয়েরা মিলে, সায়নার কাজিন আর তিতলিদের কাজিন, সবাই সবাই সাজগোজ করেছে, শাড়ি পরেছে। তিতলির হাতে রঙিন মাটির কলস আর গ্লাস। তাদের বাড়িতে মোট 3টে পুকুর, আর ও 4টে পুকুরের সন্ধান আছে তাদের। পানি তোলার সময় সবাই সারি সারি করে দাঁড়ায়। একজন গ্লাসে পানি নিয়ে তার পেছনের জনকে দেয়, সে আবার তার পেছনের জনকে দেয়। এভাবে একে একে শেষে যে দাঁড়িয়ে থাকে কলস নিয়ে তার হাত অবধি গ্লাসটা পৌঁছায়। বাড়ির পুকুর থেকে পানি তোলা শেষ। তাসনুভা সবার পেছনে দাঁড়ানো। ধীরে ধীরে হাঁটছে সে। তাদের বাড়ির সামনের রাস্তাটা সুন্দর, চওড়া পিচ ঢালা রাস্তা, দুই পাশে সবুজ গাছগাছালি। তারপর কিছু দূর গিয়ে একটা ব্রিজ। ব্রিজের সামনে দাঁড়িয়ে তাসনুভা অনেক ছবি তুলল। তৌসিফ তার উপর তিক্ত বিরক্ত, ছবি তোলার জন্য জ্বালিয়ে মারে তাকে। তাসনুভা তাকে বিরক্ত হতে দেখে বলল, তোমাকে আমি ফটোগ্রাফার বানিয়েছি বুঝলে? তোমার বউ তোমাকে মাথায় তুলে রাখবে এভাবে ছবি তুলে দিলে। আরেকটা নাও। তৌফিক বলল, পারবো না, চল। তাসনুভা জেদ দেখিয়ে বলল, তাহলে বাড়ি চলে যাচ্ছি। তৌসিফ ক্যামেরা তাক করে কয়েকটা ছবি তুলে নিল, তারপর ঝাড়ি মেরে বলল, চল। তাদের পাশের বাড়িতে 2টো পুকুর পাওয়া গিয়েছে। সামনের পুকুরের পাড়ে একটা নারিকেল গাছ আছে। গাছটা বাঁকা হয়ে পুকুরের উপর পড়ে আছে। গাছটার উপরে বসে পা নামালে পানি ছোঁয়া যায়। তাসনুভা গাছটার গায়ে উঠে বসলো। তৌসিফকে বলল ছবি তুলতে। ওইদিকে ঘাটে নেমে মেয়েরা পানি তুলছে। তৌসিফ ক্যামেরায় ক্লিক করবে, ঠিক ওই মুহূর্তে হঠাৎ ধপাস করে শব্দ হলো। সবাই চমকে তাকালো। ঘাটে পিছলা খেয়ে তিতলি পড়ে গেছে পুকুরে। তাসনুভা ঘাড় ফিরিয়ে তাকাচ্ছিল শব্দ শুনে। সেও নারিকেল গাছ থেকে ধপাস করে পড়ে গেল পানিতে পুকুরের। সবাই হো হো করে হেসে উঠল। শাওন আঙুল দিয়ে দেখিয়ে বলল, আরেকটার কাণ্ড দেখো। সবার চোখ ঘুরে গেল তাসনুভার দিকে। পানিতে হাবুডুবু করছে তাসনুভা। এদিকে তিতলির রাগে কান্না পাচ্ছে। সে পুকুরের নিচ থেকে কাদা তুলে নিয়ে শাওন আর তৌসিফের দিকে ছুঁড়ে মারল। যারা ঘাটে দাঁড়িয়ে ছিল সবাই একে অপরকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়েছে। তাসনুভা পানিতে দাঁড়িয়ে আছে। তৌসিফ হাসতে হাসতে বলল, উঠে হায়, নিজেরাই তো পড়ে গেলি, আমরা কি করলাম? তাসনুভা হনহনিয়ে পুকুর থেকে উঠল। পানিতে নেমে সবাই দাপাদাপি করছে। ছোট ছোট মেয়েরা বাকি পুকুর থেকে পানি তুলতে চলে গেল। তিতলি আর তাসনুভা বাড়ি ফিরে এলো। আশরাফ, রায়হান, আনিস সবাই মোটামুটি সামনের পুকুরের ঘাটের সামনে দাঁড়িয়ে জরুরি কথাবার্তা বলছিল। আশরাফ আর আনিস এক নাগাড়ে রায়হানকে কিছু একটা বলে যাচ্ছে। তিতলি আর তাসনুভাকে এই অবস্থায় দেখে কপাল কুঁচকে তাকালো তারা। রায়হান গম্ভীর মুখে বলল, গিয়েছিলে কোথায়? তাসনুভা আর তিতলি মাথা নামিয়ে দ্রুত চলে যেতে লাগলো। উত্তরটা তৌসিফ দিল, পানি তুলতে। ওদের যেতে হলো কেন? বাড়িতে মেয়ে আর নেই?
তৌসিফ চুপ করে রইল। তাসনুভা আর তিতলি জিভ কামড়ে দৌড়ে দৌড়ে চলে এলো। বাড়ি ফিরে দেখল তাজউদ্দিন সিদ্দিকী রওশনারার উপর চড়াও হয়েছেন, কারণ ক্লাবে স্টেজ ভেঙে আবার নতুন করে স্টেজ করতে দিয়েছে তাজদার। স্টেজ তার পছন্দ মতো হয়নি। আশরাফ আর আনিস তার কাজে অসন্তুষ্ট হয়েছে, কারণ স্টেজ করার দায়িত্ব পড়েছিল শায়নার দুলাভাইদের উপর। তাজদারের নতুন স্টেজ করতে দেওয়া দেখে তারা অপমানিত হয়েছে। রওশনারা বললেন, আমার কিছু বলার নেই এখানে, তার বিয়ে তার সিদ্ধান্ত। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, কে কি মনে করছে সেটা অন্তত বোঝার দরকার ছিল তার। অন্তত বিয়ের অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে হতে দেওয়া উচিত ছিল। স্টেজটা যে ভেঙে ফেলেছে তার ভাবা উচিত ছিল না স্টেজের দায়িত্বে কে ছিল। এখন ওরা বলছে ওদের জামাইদের অপমান করেছে। রওশনারা বললেন, এত কিছু ভাবলে স্টেজ ভাঙতো না, ভাবেনি কেন? তাজউদ্দিনের মা আনোয়ারা বেগম বললেন, তাজদারকে বলো তাদের সাথে কথা বলতে। তাজউদ্দিন সিদ্দিকী বলে উঠলেন, আমি কিছু বলবো না, ওকে যা ইচ্ছে করুক। শারমিলা রান্নাঘরে প্যান শুরু করে দিয়েছে শাহিদা বেগমের উপর। তোমাদের নতুন জামাই তো দেখছি আমাদের গুলোকে দামও দেবে না। স্টেজটা খারাপ তো হয়নি, এভাবে অপমান করার কি দরকার ছিল? বউ তুলে নেয়নি, এখন থেকে শুরু করে দিয়েছে। সাবরিন বলল, এতই যখন বাছাবাছি নিজেরা সাজাতে দেয়নি কেন শুরুতে? মানে আমাদের সব কিছুতে তাদের ভুল ধরতে হবে। শায়নাকে গোসল দেওয়া হয়েছে, চাচিরা সবাই মিলে তার নাকে নাকফুল পরিয়ে দিয়েছে। রওশনারা নাকফুল আর হাতের বালা আগেভাগে পাঠিয়ে দিয়েছেন। রান্নাঘরের দরজার পাশে এসে দাঁড়ালো সে। মা বোনদের কথাবার্তা শুনল চুপচাপ। সাবিনা তাকে দেখে সবাইকে সতর্ক করলো, মেয়েটা এখন পার্লারে চলে যাবে, আপনারা আর ওর সামনে কিছু বলিয়েন না। শাহিদা বেগম তখনই শায়নাকে দেখল, নিজেকে সামলে নিল দ্রুত। এমন ভাব করলেন যেন সব ঠিক, কোথাও কোনো সমস্যা নেই। শায়নার দিকে এগিয়ে এসে বললেন, কিছু খাবি না? শায়না চুপ করে আপাদের দিকে তাকিয়ে আছে। শারমিলা আর সাবরিনাও চুপ হয়ে গেল। পেছন থেকে হঠাৎ শাওন বলল, মনি রেডি হও, গাড়ি এসেছে। বিদায়ের ক্ষণ। শায়নার বুকের ভেতর কেমন যেন করছে। দাদিমা এসে তার মাথায় আর গালে হাত বুলিয়ে দিতে লাগলো। বলল, আর যাই হোক, জামাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখবি সবার সামনে। যদি ওরা দেখে জামাই বউয়ের সম্পর্ক ভালো নেই, তাহলে সবাই তোকে পেয়ে বসবে। পরের বাড়িতে কত কিছু হবে, সহজে মুখ খুলিস না। শায়না বলল, মুখ কি নিজের বাড়িতে খুলতে পেরেছিলাম কখনো? সবাই চুপ। শারমিলা এসে বলল, যাওয়ার সময় এইসব কথা থাক। এই সাঞ্জু, সবাইকে ডেকে আন, বল শানু চলে যাচ্ছে পার্লারে। শায়না চাচাতো বোন সাঞ্জু সবাইকে ডাকতে চলে গেল। আফসার সাহেব মাত্রই ক্লাব থেকে এসেছেন। সাবরিন ওনাকে ডেকে নিয়ে এলেন। সাবরিন ওনাকে ডেকে নিয়ে এলো। শায়নার গায়ে সালোয়ার কামিজ। গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে সে। একবার নিজেদের বাড়িটার দিকে তাকালো। সে বুক ভার হয়ে এলো। পরক্ষণেই মনে হলো এখানে কেউ তার আপন ছিল না। দাদিমা কাঁদছেন, মা বোনেরা কাঁদছে, বাবা চুপচাপ দাঁড়িয়ে আছেন মুখ ভার করে। কিন্তু আল্লাহ শায়নাকে আজ অসম্ভব ধৈর্য দিয়েছেন। সে সবাইকে থামিয়ে দিল এক কথায়, আমি খারাপ থাকলেও কোনো দিন তোমাদের কাছে দুঃখের কথা বলতে আসবো না। বোঝা হালকা করেছো, এবার শান্তিতে ঘুমাও সবাই। দাদিমা বললেন, এমন করে বলতে নাই বোন। শায়না ফুঁপিয়ে উঠল।
খবরদার বোন ডাকবে না। কোপানিটা গিয়ে গিলে ফেলে গাড়িতে উঠে বসলো সে। তাসনুভা, তিতলি, তাসমিন, ঝিমলি সবাই এসে গাড়িতে বসলো। গাড়ি ছেড়ে দিল। কন্যা বিদায় হলো। সবাইকে কাঁদতে দেখে রওশনারা বললেন, মেয়েকে প্রতিদিন দেখতে পাবে, এত কাঁদার কি আছে, যাও কাজ টাজ সেরে নাও, ক্লাবে যেতে হবে। চট্টগ্রাম কনভেনশন সেন্টারে বিয়ের আয়োজন করা হয়েছে। কনেপক্ষ আর বরপক্ষের লোকজনের খাওয়া দাওয়া চলছে। যেহেতু দিনটা শুক্রবার, সেহেতু জুমার পর মানুষের ঢল একটু বেশিই নেমেছে। পার্লার থেকে কনে এসেছে 2:30 নাগাদ। গাড়ি থামা মাত্রই আনিস আর শাওন এগিয়ে এলো গাড়ির দিকে। সবাই স্যুটবুট পরেছে। শাইনার গাড়ির রং মেরুন রঙের, গোল্ডেন রঙের ঘোমটা, শাড়ি মেরুন রঙের, গোল্ডেন রঙের ঘোমটা, সাজ পোশাক সবকিছুতে একটা রাজকীয় ভাব আছে। তাসনুভা পাকিস্তানি ব্রাইডাল সাজ দিয়েছে তাকে। শাইনাকে নিজের মন মতো সাজাতে পেরে সে খুব খুশি। সে সবাইকে জিজ্ঞেস করছে বউয়ের সাজ কেমন হয়েছে। সবাই প্রশংসা করছে। সে আর তিতলিও সুন্দর সেজেছে। দুজনেই অফ হোয়াইট লেহেঙ্গা পরেছে। তৌসিফ তার কথা শুনে বলল, এটা পাকিস্তানি হলে বাংলাদেশি সাজ কোনটা? তোকে সব কিছুতে পাকিস্তান টানতে হবে কেন? তাসনুভা বলল, পাকিস্তানি হলে সমস্যা কি? বিয়েতে সুন্দর লাগতে হবে, এটাই হচ্ছে মূল কথা। তৌসিফের সাথে এক দফা ঝগড়াঝাটি করে সে চলে গেল। বরের গাড়ি এসে পড়ল। কিছুক্ষণের মধ্যে গাড়িতে বরের মা, খালা, চাচি সবাই। মেয়েরা সবাই গাড়ি ঘিরে ধরল বরবরণের জন্য। তাজদারকে অফ হোয়াইট রঙের নবাবী শেরওয়ানি দিয়েছে শাইনার বাড়ি থেকে। আনিস আর আশরাফ চিন্তিত ছিল তাজদার পছন্দ করবে কিনা। পছন্দ করেছে। মেয়েরা বরণ করলো। 5,000 টাকা পেল তারা। আবার ক্লাবে প্রবেশের সময় ছেলেরা ফিতা ধরলো। ফিতা কাটার সময় 6,000 ছাড়তে হলো বরপক্ষকে। তৌসিফ শাওনকে বলল, ফালতু ফতুর বানিয়ে ছাড়লি। শাইনা টাকা পেয়ে হাসছে। শাওনরা টাকা পেয়ে হাসছে দাঁত কেলিয়ে। তাজদার ক্লাবে প্রবেশ করা মাত্রই সবাই ফুল ছিটাতে লাগলো। সে মাথার পাগড়ি খুলে তৌসিফের হাতে ধরিয়ে দিল। আর পড়বে না। স্টেজটা দেখলো হেঁটে হেঁটে। তার মন মতো হয়েছে এবার। শাইনাকে দোতলার স্টেজে নিয়ে যাওয়া হয়েছে। তাজদার আসার অপেক্ষায় ছিল সবাই। তাজদার স্টেজে উঠে পেছনে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে দেখছে সবাইকে। শাহিদা বেগম শারমিলাকে ফিসফিস করে বলল, স্টেজ নিজের টাকায় করবে মানে করবে, কি জেদি লোক রে বাবা। শারমিলা বলল, আল্লাহ জানে কি আছে আমার বোনটার কপালে। কিছুক্ষণ পর দেখা গেল দোতলার সিঁড়ি বেয়ে লম্বা ঘোমটা টেনে বউ নামছে। ক্যামেরাম্যানরা সবাই ঝেঁকে ধরেছে তাকে। কোণের পেছনে তার বান্ধবী, ননদ আর কাজিনরা শাইনাকে স্টেজের সামনে নিয়ে এলো। তৌসিফ চেঁচিয়ে বলল, ব্রো হাত বাড়িয়ে দাও। তাজদার সিদ্দিকী চুপচাপ দাঁড়িয়ে ছিল, পিঠের পেছনে হাত ভাঁজ করে। তৌসিফের কথা শুনে সে ধীর পায়ে হেঁটে এগিয়ে এলো। শায়নার দিকে হাত বাড়িয়ে দিল। ঘোমটার আড়াল থেকে হাতটার দিকে তাকালো শায়না। পেছন থেকে সবাই বলছে হাতটা বাড়িয়ে দিতে। শত শত মানুষ তাকিয়ে আছে তাদের দিকে। শায়না ধীরে ধীরে কম্পিত হাতটা বাড়িয়ে দিল। সাথে সাথে ফুলের পাপড়ি ঝরে পড়ল তাদের উপর। তাজদার সিদ্দিকী তার হাত ধরে টেনে তুলে নিল স্টেজের উপর। তারপর শুরু ঘোমটা তোলার পর্ব। ক্যামেরাম্যানের কথা মতো ধীরে ধীরে শায়নার ঘোমটা তুলে দিল তাজদার। শায়না একবারের জন্য চোখ তুলল না। তাই তাজদার সিদ্দিকীও চোখ সরানোর তাড়া ছিল না। বিয়ে শেষ হতে হতে সন্ধ্যা নেমে এসেছে। বধূ বিদায়ের সময়টাতে আকাশও যেন মন খারাপ করে ফেলেছে। শেষবারের মতো বরপক্ষের হাতে মেয়েকে তুলে দিলেন আফসার সাহেব। তারপর মেয়ের মাথায় হাত রাখলেন। শায়না হাতটা নামিয়ে দিল ধীরে ধীরে। তারপর এসে মা বাবা ভাই বোন সবার দিকে তাকালো।
সবাই ভেবেছিল সে খুব কাঁদবে, তার কিছু হয়নি। শায়না বরঞ্চ নিজে নিজেই গাড়িতে উঠে বসেছে। কিছুটা দূরে দাঁড়িয়ে তাজদার সিদ্দিকী পুরো দৃশ্যটা চুপচাপ দেখল। আনোয়ার বেগম এসে বলল, দাদু ভাই, বউ নিয়ে বাড়ি চলে যাও, দুই বাড়ির লোকের এমন ঝামেলা লাগবে। তাজদার কপাল কুঁচকে তাকালো। কেন? আনোয়ারা বেগম বললেন, তুমি স্টেজ ভেঙেছ, তাই তারা ক্ষেপে আছে, কাজটা তুমি ঠিক করনি। তাজদার কপাল কুঁচকে বলল, সে বলল, আমি দাঁড়িয়ে আছি, বাড়ির সবাইকে গাড়িতে উঠতে বলো, এমনকি বাবাদেরও উঠতে বলো, ঝগড়া কিভাবে লাগে আমি দেখছি। রায়হান বাবা চাচাদের গাড়িতে তুলে দিয়েছে। পরিস্থিতি জটিলের দিকে যাচ্ছে। ঠান্ডা মাথায় কথা দরকার দুই পক্ষের। তাজদারের সামনে এসে থামলো সে। তাজদারকে বলল, শায়না দুলাভাইদের সাথে তোর কথা বলা দরকার। বলেই দাদিমার দিকে তাকিয়ে বলল, দাদু, তুমি শায়নার পাশে উঠে যাও। আনোয়ারা বেগম গাড়িতে উঠে বললেন। শায়নার দাদিমা মাজেদা বেগমের হাত ধরে শাওন নিয়ে এলো। দাদিমা কেমন নরম তরম হয়ে গেছেন, আমার নাতনিকে একটু দেখব। শাওন দাদিমাকে গাড়ির জানালার পাশে নিয়ে এলো। শায়না মাথা নামিয়ে বসে আছে। দাদিমা জানালা দিয়ে কম্পিত হাতটা বাড়িয়ে দিলেন। শায়নার মাথায় হাত রাখলেন। শায়না ফোঁপাচ্ছে। তার ঘোমটা সরিয়ে দিয়ে দাদিমা মুখে হাত বুলিয়ে আঙুলগুলো নিজের ঠোঁটের কাছে ছোঁয়ালেন। আমাকে মাফ সাফ করে দিস বোন। রায়হান বাবা চাচাদের গাড়িতে তুলে দিয়েছে। পরিস্থিতি জটিলের দিকে যাচ্ছে। ঠান্ডা মাথায় কথা দরকার দুই পক্ষের। তাজদারের সামনে এসে থামলো সে। তাজদারকে বলল, শায়নার দুলাভাইদের সাথে তোর কথা বলা দরকার। বলেই দাদিমার দিকে তাকিয়ে বলল, দাদু, তুমি শায়নার পাশে উঠে যাও। আনোয়ারা বেগম গাড়িতে উঠে বসলেন। শায়নার দাদিমা মাজেদা বেগমের হাত ধরে শাওন নিয়ে এলো। দাদিমা কেমন নরম তরম হয়ে গেছেন, আমার নাতনিকে একটু দেখব। শাওন দাদিমাকে গাড়ির জানালার পাশে নিয়ে এলো। শায়না মাথা নামিয়ে বসে আছে। দাদিমা জানালা দিয়ে কম্পিত হাতটা বাড়িয়ে দিলেন। শায়নার মাথায় হাত রাখলেন। শায়না ফোঁপাচ্ছে। তার ঘোমটা সরিয়ে দিয়ে দাদিমা মুখে হাত বুলিয়ে আঙুলগুলো নিজের ঠোঁটের কাছে ছোঁয়ালেন। আমাকে মাফ সাফ করে দিস বোন। শায়না কাঁদছে এবার। আনোয়ারা বেগম বলছেন, আফসারের মা, ওর সামনে কেঁদো না, হাঁটতে বসতে নাতনিকে দেখবে, কাদার কি আছে। দাদিমা তবুও কাঁদছেন। শায়না তার দাদিমার সাথে থাকতো ছোট থেকেই, বলা যায় দাদিমার একটা সঙ্গী ছিল সে। আজ সে সেই দাদিমার দিকেও তাকালো না। যে তার বন্ধুর মতো ছিল, সেও তাকে বোঝেনি। দাদিমার পেছনে তাজদার এসে দাঁড়ালো, গলা ঝাড়লো। দাদিমা তার দিকে ফিরে চোখ মুছতে মুছতে বলল, আমার নাতনিকে আদরে রাখবে না জামাই? আর ওর মায়ের শেষের সন্তান ছিল বলে যত্ন পায়নি। আমি ওকে বুকের সাথে লাগিয়ে রেখে বড় করেছি, তুমিও ওরে বুকের সাথে জড়াইয়া রাখবা। তাজদার বলল, আচ্ছা বুঝলাম। শাওন দাদিমাকে নিয়ে চলে গেল। তাজদার গাড়ির দরজা খুলে গলা ঝাড়ল। শায়না দাদিমার সাথে চেপে বসলো। তাজদার তার পাশে বসে গাড়ির দরজা টেনে বন্ধ করলো। শাওনারা পেছন থেকে বললেন, গাড়ি ছেড়ে দিতে বলো তাজদার। বরের গাড়ির পেছন বাকিগুলোও ছেড়ে দিয়েছে। আশরাফ, শাহিদা বেগম আর আফসার সাহেবকে ধমকে বলল, পাশের বাড়িতে মেয়ে বিয়ে দিয়েছ, কাদার কি আছে এখানে?
সাবিনা আম্মাকে গাড়িতে তোলো। সাবিনা বলল, জি আম্মা আসুন। সে শাহিদা বেগমকে নিয়ে গাড়িতে উঠে বসলো। আনিস বোনের জামাইদের বুঝিয়ে সুঝিয়ে গাড়িতে তুলল। সবাই ক্ষেপে আছে। বাড়িতে গিয়ে কি গন্ডগোল লেগে যায় কে জানে। সবাই গাড়িতে উঠে বসলো। রওনা দিল সিদ্দিক বাড়ির উদ্দেশ্যে। শাইনাকে গাড়িতে বসিয়ে রওশনারা, আনোয়ারা বেগম সবাই বাড়ির ভেতরে চলে গিয়েছেন। মিষ্টি আর ফুলের প্লেট নিয়ে দৌড়াদৌড়ি করছে তিতলি। তাসনুভা সোফায় বসে পায়ের গোড়ালিতে লাগানো মিনি ব্যান্ডেজটা খুলছে। পায়ে যাতে ফোসকা না পড়ে তাই সে মিনি ব্যান্ডেজ লাগিয়ে রাখে জুতো পরার আগে। তৌসিফ তার মাথায় চাটি মেরে বলল, বউকে আগে মিষ্টি খাওয়া, নইলে সারা জীবন শায়নার সাথে তেতো কথা বলবি। তাই তো কুটনি ননদিনী আয়, তুই তো কুটনি ননদিনী আয়। তাসনুভা দাঁতে দাঁত চেপে ডাকলো, তৌসিফ। তৌসিফ হাসতে হাসতে বেরিয়ে গেল। মিষ্টি, সন্দেশ, লাড্ডু আর নানা রকম ফুল ফল নিয়ে আসা হয়েছে। শায়নাকে বাড়ির সামনে এনে দাঁড় করিয়েছে তাসমিন। রওশন আরা বলল, আগে ঘরে এনে বসা ওরে। আশেপাশে থাকা বৃদ্ধারা বলল, রায়হানের মা আগে মিষ্টিমুখ করাও, তারপর বাড়িতে ঢুকবে। সবাইকে ডাকো, রায়হানের বউকে আগে মিষ্টি খাওয়াতে বলো। যায় যায় মিষ্টি সম্পর্ক হোক আগে। রওশনারা মুখের উপর কিছু বললেন না। গোটা সিদ্দিক বাড়ির বড় বউ তিনি, সবাইকে সম্মান করেন, সবাইও তাকে সমীহ করে। রায়হানের বউ ঝিমলি এসে মিষ্টিমুখ করালো শায়নাকে, বলল, ঝগড়াঝাটি করে শায়নারই লাভ, বাবার বাড়িতে এক দৌড়ে চলে যেতে পারবে, লস আমারই। সবাই হাসলো তার কথা শুনে। রওশনারা তাসনুভা, তিতলি আর তাসমিনকে বলল, তোমরা মিষ্টি খাইয়ে দাও, অল্প করে দাও, ও খেতে চাইছে না। একে একে চাচি শাশুড়ি, খালা শাশুড়ি, ফুপু শাশুড়ি সবাই মিষ্টিমুখ করালো। পাশের পাড়া থেকে কয়েকটা মহিলা এসেছে নতুন বউ দেখতে। বাড়ির অনেকেও ক্লাব ঘর থেকে আগেভাগে চলে এসেছে বিধায় বউ দেখতে পায়নি। তাই শায়নাকে আনা মাত্রই সবাই এসে ঘিরে ধরলো দেখার জন্য। কেউ কেউ বলল, বাবা গো, শানুকে সত্যি সত্যি লন্ডনওয়ালার বউয়ের মতো লাগছে। বিয়ের শেষের দিকে রওশনারা স্টেজে বসে শায়নাকে গয়না বালা সব পরিয়ে দিয়েছিলেন শায়না পরিবারের সামনে। গা ভর্তি সোনাদানা দেখে সবাই ফিসফাস করছে। আশরাফের মা একদম ছক্কা মেরে দিয়েছে, শানুকে তো পুরা টিভির নায়িকার মতো দেখতে লাগছে। একজন বলল, ওরে তো ওই আকাশ ছোঁয়া ভালোবাসা সিনেমার নায়িকার মতো লাগতেছে। শায়নার কানে বাজছে কথাগুলো। অন্যজন টিপকুনি কেটে বলল, ও শানু, একটু হাস, তুই তো চাঁদের মতো জামাই পাইছস। শায়না তোড়পে উঠল। মহিলাগুলো শায়নাকে ঘিরে ধরল, তার মুখের সামনে এসে শোলক গাইতে লাগলো। শুরুতেই আস্তে আস্তে গাইছিল, কিন্তু কিছুক্ষণ পর গলা ফাটিয়ে শোলক গাইছে সবাই। শায়না বিরক্তি নিয়ে দাঁড়িয়ে রইল। তিতলি বলল, এরা কি শুরু করেছে? তৌসিফ মজা পাচ্ছে সেসব দেখে, সে ভিডিও করছে। তাসনুভা এসে কপাল কুঁচকে তাকালো, এরা পাগল নাকি? তৌসিফকে বলল, এদের থামাচ্ছ না কেন? মেঝো ভাইকে এসব পাঠাই। ভাইয়া কোথায়? বন্ধুদের সাথে। মহিলাগুলো একদম শায়নার মুখের উপর ঝুঁকে ঝুঁকে শোলক গাইছে। রওশনারা একটুর জন্য রান্নাঘরে গিয়েছিলেন। ফিরে এসে কিছু বলার আগেই দেখলেন তাজদার পেছনে এসে দাঁড়িয়েছে। তার এই চোখ মুখ চেনা রওশনারা। সে চেহারার রং পাল্টে গর্জে উঠে বলল, এই কি হচ্ছে এখানে? মহিলাগুলো মুখে ঘোমটা টানলো। কয়েকজন থেমে গেলেও অনেকেই থামল না। রওশনারা আনোয়ারা বেগমকে ইশারা করলেন। তিনি এগিয়ে এসে তাজদারকে বললেন, এরা চলে যাবে, কিছু টাকা পয়সা দেবে। কথা পুরোটা শেষ করার আগে তাজদার সাফ সাফ জানিয়ে দিল, এটা একটা টাকাও সে দেবে না, যেতে বলো এদের। কানের কাছে কি সব শুরু করেছে।
কোথায় লেখা আছে এসব করতে হবে? এই মহিলারা, আঙুল তুলে তুড়ি বাজালো সে। মহিলাগুলো তাকাতেই তাজদার তাদের সরে যেতে বলল। আনোয়ারা বেগম বলল, আল্লাহ, এভাবে বলতে নেই তাজদার, ওরা রোজ আসবে না, তুমি ভেতরে যাও। এভাবে বলো না নতুন বউয়ের সামনে, যাও। তিতলি, তাসনুভা, নতুন ভাবিকে ভেতরে নিয়ে যাও। শায়নার পাশে হেঁটে তাজদার সিদ্দিকী ভেতরে চলে গেল। শায়নাকে সোফা এনে বসানো হলো। নিজের মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠানোর পর বাপের বাড়ি থেকে কয়েকজন দেখতে যায়। আনিস আশরাফ যাওয়ার সময় শারমিলা আর সাবরিনের স্বামীকে বলল যেতে, তারা যাবে না বলে দিয়েছে। আফসার সাহেব দুই জামাইয়ের উপর খেপেছেন। রাগত স্বরে বললেন, এত দোষ ধরে বসে থাকলে হয় না। ছেলেটা একটু এমন, ওর কাজকর্মে রেগে থাকলে তোর সমস্যা। স্টেজ ভেঙেছে ওর পছন্দ হয়নি বলে, কে কষ্ট পাবে সেটাও ভাবেনি। সাবরিন বলল, আমাদের আগে বলে দিলে তো হতো, টাকাগুলো নষ্ট হতো না, সে নিজের পছন্দ মতো স্টেজ সাজাতো। শারমিলা বলল, আব্বা, নতুন জামাই পেয়ে এখন আগের দুটোকে চোখে দেখছে না, দোষ তো দেখছেই না। শারমিলা আরও কিছু বলতে যাচ্ছিল, শাইনার বড় দুলাভাই বলল, বাদ দাও, এসব কথা বললে ঝামেলা বাড়বে। আফসার সাহেব বললেন, জামাই শানুকে দেখে আসো। শারমিলা বলল, আবার অপমান হতে যাবে? আম্মা আব্বাকে কিছু বলবে না? আব্বা কোনো আক্কেলে ওই বাড়িতে যেতে যে বলছে তোমাদের জামাইকে? আফ আশরাফ এসে বলল, সবাই চুপ যাও, এখন ও আসছে বোধ হয়। শাহিদা বেগম বললেন, কে? শাওন ছুটে এসে বলল, সবাই চুপ, তাজদার ভাই এসেছে। মুহূর্তে সবার গলার সুর পাল্টে গেল, সবাই নড়ে চড়ে দাঁড়ালো। তাজদার মাথা নামিয়ে চৌকাঠ পার করে ঘরে ঢুকে শায়নার দুলাভাইকে বলল, জামিল ভাই, ইমতিয়াজ ভাই, আসেন, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। জামিল ইমতিয়াজের দিকে তাকালো, ইমতিয়াজ জামিলের দিকে। আফসার সাহেব হেসে উঠলেন, হ্যাঁ, আমি ওদের পাঠাচ্ছিলাম। যাও যাও, তোমাদের বোনকে দেখে এসো। আশরাফ, আনিস, দেখে আয় তোরাও যা দেখে আয় আমার মেয়েটাকে। তাজদার জামিল আর ইমতিয়াজকে নিয়ে বেরিয়ে গেল। শায়না তখনও সোফায় বসা ছিল। বাড়িতে দুলাভাইদের ঢুকতে দেখল সে। তারা এলো। সে হঠাৎ খুশি হয়ে গেল। পেছন পেছন ফোনে চোখ রেখে তাজদার সিদ্দিকীকে বাড়িতে ঢুকছে দেখে কপাল কুঁচকে গেল। বাড়ি গিয়ে ডেকে এনেছে নাকি? দুলাভাইরা এসে শায়নাকে মিষ্টি খাইয়ে বলল, আমরা ওই বাড়ির জামাই, শ্বশুর বাড়িতে বেড়াতে এলে আপনার সাথে দেখা সাক্ষাৎ হবে। শায়না মুখ গোমড়া করে বলল, তোমাদের ডেকে এনেছে নাকি? হ্যাঁ, আমাদের খুশি করার জন্য বলছে অলিমার স্টেজ আমাদের পছন্দ মতো বানাতে। শায়না বলল, নাটকটা খুব ফাঁস। শায়নাকে নিয়ে গেল তিতলি। তাজদার সবার সাথে বসে চা খেতে খেতে গল্প গুজব করছে। শায়না তিতলির ঘরে বসেছে চুপচাপ। তাসনুভা তিতলি তাকে কোন শাড়িটা পরাবে সেটা ভাবছে। শায়নার হোয়াটসঅ্যাপে হঠাৎ একটা মেসেজ এলো। সে নিজের আগে মেসেজটা সিন করলো। তাজদার সিদ্দিকীর একটা ব্রাইড আনবক্সিং ভিডিও পাঠিয়েছে। শায়নার গায়ের লোম দাঁড়িয়ে পড়ল। ভিডিওতে বর কানের গয়না খুলে দিচ্ছে। ভিডিওটাতে আপত্তিকর কিছুই নেই, খুব নর্মালি হেসে হেসে ভিডিওটা করা, তাই শায়নারও অসুবিধা হলো না। সে রাগে ক্ষোভে স্ক্রিনশট তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিল। সবাই সিন করে চুপ করে আছে। তিতলি আর তাসনুভা শাড়ি চেঞ্জ করার কথা বলছে না। ভাই বোনদের সামনে তাজদার সিদ্দিকীকে অপমান করে শায়নার শান্তি লাগছে। কিছুক্ষণ পর দেখা গেল তাজদার সিদ্দিকী গ্রুপ থেকে লিভ নিয়েছে। শায়নার পৈশাচিক আনন্দ হলো। তার দুলাভাইরা চলে যাওয়ার পর আনোয়ারা বেগম এসে তাজদারকে বললেন, এলো কিভাবে? দেখে তো মনে হচ্ছে রাগ করেছে। তাজদার চলে যাচ্ছিল, দাদিমার প্রশ্নে থেমে গেল।
সে যখন সায়নাদের ঘরে পা রেখেছে তখনই সবার চোখ মুখ দেখে বুঝে গিয়েছিল তাকে নিয়ে তর্ক বিতর্ক হচ্ছিল এতক্ষণ। দাদিমা তার কথা শুনে হতাশ নিঃশ্বাস ছাড়লেন। নিজেই ঝামেলা, আবার নিজেই সবকিছুর সমাধান। সায়নার একদম খিদে ছিল না, তবুও রওশন আরা তাকে দুমুঠো ভাত খাইয়ে দিয়েছেন। সায়না গয়নাগাটি খুলে রেখে দিয়েছে, শুধু শাড়িটা পরা অবস্থায় ছিল। তিতলি বারবার বলছিল শাড়ি চেঞ্জ না করতে। তাকে বারবার এক কথা বলতে দেখে আর কেউ কিছু জিজ্ঞেস করেনি। আনোয়ারা বেগম মুখ ফসকে বলে ফেললেন, তাজদার বোধহয় মানা করেছে। সায়নার তখন এত লজ্জা করছিল তা বলার বাইরে। গলার চেইন, হাতে চিকন চুড়ি আর ছোট্ট টিকলিটা পরিয়ে দেওয়া হয়েছে সায়নাকে। ঝিমলি, দাদিমা, তাজদারের ফুফাতো মামাতো ভাইয়ের বউরা সবাই সানায়াকে তার ঘরে নিয়ে এসেছে। ঘরই মনে হচ্ছিল না, মনে হচ্ছিল ফুলের দোকান। চোখ জুড়িয়ে যাওয়ার মতো সুন্দর। সায়নার চোখে তবুও অসুন্দর বিচ্ছিরি ঠেকছিল। দাদিমা পান আর মিষ্টির প্লেট রেখে কানের কাছে কি কি যেন শিখিয়ে পড়িয়ে দিল। একটাও সায়নার কানে ঢুকলো না। ভাবিরা সবাই মশকরা করছে, সায়না চুপচাপ শুনল, কোনো প্রতিক্রিয়া দেখালো না। সবাই হাসি ঠাট্টা করে ঘর থেকে চলে গেল। সায়না শাড়িটা নিয়ে অস্বস্তিতে ভুগছে। সে বিছানা থেকে নেমে কাছের পিনটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। পিন ছাড়াবে তক্ষুনি দরজার বাইরে কেউ গলার ভেতর শব্দ করলো। সায়নার আঙুলে পিন বিঁধে গেল। পিনটা ছাড়ানো গেল না, সেটি খোলা অবস্থায় কাঁধের কাছটায় থেকে গেছে। আঙুলে যন্ত্রণা হচ্ছে। সায়না আঁচলটা টেনে মাথায় তুলল দ্রুত। নিজেকে ঢেকে ঢুকে এমনভাবে দাঁড়ালো যাতে তার মুখও দেখা না যায়। তাজদার সিদ্দিকী ঘরে পা রেখে তার দিকে তাকিয়ে দরজা বন্ধ করলো। ধূপধাপ শব্দ করে কাবার্ড খুললো, বন্ধ করলো। আচমকা ঘরের হালকা আলো কমে এলো। সায়নার সামনে এসে দাঁড়ালো ছায়াটা। সায়না ঘোমটার আড়াল থেকে চোখ তুলে তাকালো। তাজদার ভুরু নাচালো। সায়না নিঃশ্বাস কেঁপে উঠেছে। সে নিঃশ্বাস ফেলেছে কি ফেলেনি নিজেও জানে না। তাজদার সিদ্দিকী তার পাশ কেটে চলে গেল। আবারও গা ঘেঁষে একদম বাহুতে বাহু লেগেছে। পাশ কাটিয়ে চলে যাওয়ায় সায়না স্বস্তির নিঃশ্বাস ফেলবে, তখনই সেই চেনা অহংকারী দাম্ভিক কণ্ঠস্বরটি তার কানের কাছে বলে উঠল, হ্যালো। সায়না সামনে পিছে কোনো দিকে তাকালো না, শুধু পালিয়ে যাচ্ছিল। ধড়াম করে দেয়ালে লেগে গেল তার কপাল। মাথাটা ঘুরে উঠল, চোখ মুখ অন্ধকার, কানের ভেতর শো শো আওয়াজ করছে। সে বলে ওঠার আগে তাজদার সিদ্দিকী তাকে নিজের কাছে টেনে এনে জড়িয়ে ধরে বলল, উফ। সায়না নুয়ে পড়েছে। কপালের আঘাতটা জোরে লেগেছে। পুরো মাথাটা টনটন করছে। মনে হচ্ছে মাথার ভিতরে কিছু একটা প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়েছে। কানের মধ্যে শো শো শব্দটা কমছে না। কাঁধে পিনটা ফুটে বসে আছে। সে নড়তে চড়তে পারছে না। নিজের নিঃশ্বাসের শব্দ সে নিজেই শুনতে পাচ্ছে না। মনে হচ্ছে সে কোনো দুঃস্বপ্নে ভাসছে। কিছুক্ষণ পর সবটা মিথ্যে হয়ে যাবে, কিন্তু দুঃস্বপ্নটা ভাঙছে না। সব কিছু নিস্তব্ধ। সে ছটফটিয়ে উঠল। শরীরটা এত হালকা লাগছে তা বলার বাইরে। মনে হচ্ছে হাওয়ায় ভাসছে। শুধু গোলাপ ফুলের ঘ্রাণটা নাকে পাচ্ছে সে। তারপর হঠাৎ করে মনে পড়ল পুরো ঘরের মেঝে আর বেডে বিছানো সাদা চাদরের একটি জায়গায়ও খালি নেই, যেখানে ফুলের পাপড়ি ছিটানো হয়নি। সে এখনো চোখ মেলেনি, তবুও অল্প অল্প ফোঁপাচ্ছে। শরীরটা কাঁপছে। নাকের সামনে হঠাৎ কমলার সুগন্ধি এলো। সায়না চোখ মেলতে মেলতে আবারও চোখ খিচিয়ে বন্ধ করে নিল।
দুটো চোখ তাকে পাহারা দিচ্ছে পাশাপাশি শুয়ে। শায়না ইচ্ছে করে চোখ বন্ধ করে শুয়ে আছে। নিঃশ্বাস ফেললো খুব আস্তে ধীরে, যেন শব্দও না হয়। কতক্ষণ এভাবে ইচ্ছে করে চোখ বুজে রাখা যায়? খুব অস্বস্তি হচ্ছে তার। হঠাৎ তার নাকের কাছে কমলার খোসার ছোঁয়া লাগতেই সে চট করে চোখ মেলল। তাজদার সিদ্দিকী একদম তার পাশ ঘেঁষে বুক আর দুই হাতে ভর দিয়ে উপুড় হয়ে শুয়ে কমলার কোয়া চিবুচ্ছে। সে চোখ মেলতেই কমলার কোয়া চিবুতে চিবুতে তার দিকে তাকালো। তাকে তাকাতে দেখে শায়না জড়সড় হয়ে গেল। পরপুরুষ তাকালে যেমন জড়সড় হয়ে আসে শরীর, ঠিক সেভাবে। তার এখনো নিজের কিছু বোধ হচ্ছে না। না এই ঘর, না এই বর। এই বাড়িতে ভয়ে ভয়ে পা রেখে মেঝো দখল করে টিভি দেখার জন্য তাকে কলিজা হাতে নিয়ে বসতে হতো। তাজদার সিদ্দিকী ঘরের দিকে কখনো উঁকি দেওয়ার সাহসও করেনি সে। তার এখনো মনে আছে তখন সে ক্লাস 4-এ ছিল। বড় আম্মু চুল আঁচড়ে দিত সে মাঝে মধ্যে। বড় আম্মু বোতলের সেই চুল সরি বড় আম্মু বলতেন সে চুল আঁচড়ে আঁচড়ে দিলে নাকি শান্তি লাগে। যদিও ক্লাস 6-7-এ ওঠার পর আম্মা তাকে ওই বাড়ির দিকে যেতে দেয়নি। শায়না নিজেও ঘরকুনো হয়ে গিয়েছিল। একদিন চুল আঁচড়ানোর এক ফাঁকে বড় আম্মু হঠাৎ বললেন, তেলের বোতলটা নিয়ে আয় আমার ঘর থেকে। শায়না বড় আম্মুর কথা মতো তেলের বোতল আনতে গেল। ভয় কাজ করছিল না তখন, কারণ সে জানতো তাজদার সিদ্দিকী নেই বাড়িতে। সে থাকলে বড় আম্মু তাকে ঘরে যেতে বলতো না। বড় আম্মুর কথা মতো ঘরে গিয়ে তেলের বোতলটা খুঁজতে লাগলো সে। অনেকক্ষণ পর পেয়েও গেল। তেলের বোতল নিয়ে ঘর থেকে বেরোনো মাত্রই তার বুক ধড়ফড়িয়ে উঠল। সে কি ভয়! শায়না কোনোদিন জিন ভূতেও এত ভয় পায়নি। তার সামনে তাজদার সিদ্দিকী দাঁড়িয়ে। চেহারার রং পাল্টে গেল তাকে দেখা মাত্রই। কর্কশ স্বরে জানতে চাইল, ওই এখানে কি করছিস? শায়নার মনে হচ্ছিল সে মরেই যাবে। তিতলি এসে পড়ায় কোনো মতে বেঁচে গিয়েছিল সে। কিন্তু তার পরের দিন উঠোনে বসে সে আবারও বড় আম্মুর চুল আঁচড়ে দিচ্ছিল। তক্ষুনি তাজদার সিদ্দিকী খেলার মাঠ থেকে এলো ঘেমে। বড় আম্মু জানতে চাইলেন, তোমার ঘড়িটা কোথাও পেলাম না, কোথায় রেখেছো এত দামি ঘড়ি? তাজদার সিদ্দিকী কাট গলায় বলল, চোর স্যাসরা সবগুলোকে বাড়িতে ঢুকতে দিলে জিনিস ঠিকঠাক জায়গায় থাকবে? বলে শায়নার দিকে কেমন ঘৃণ্য দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। বড় আম্মু চুপ করে গেল। শায়নার এত অপমান লেগেছিল সে আম্মু না দেখে মতো চুপি চুপি কেঁদেছিল অনেক। তার পরের দিন বড় আম্মু ডাকলেও সে আর যায়নি চুল আঁচড়ে দেওয়ার জন্য। তখন শায়না বিকেল বেলায় খেলা করত বাড়ির পেছনের বিলে। তিতলি একা একা বসেছিল। শায়না তিতলিকে ডাকলো খেলার জন্য। তিতলি এলো না। শায়নার অন্য একজন বান্ধবী ঝর্ণা তিতলিকে ডাকতে গেল। তিতলি তবুও এলো না। কেন এলো না জানতে চাইলেই ঝর্ণা বলল, তিতলি নাকি বলেছে, মেজো ভাইয়া বলেছে চোরদের সাথে খেলা না করতে। ও একটা চোর। ভাইয়া আমাকে মারবে ওর সাথে খেলতে দেখলে। কথাটা শুনে সবাই অনেক হাসাহাসি করেছে সেদিন। শায়না বাড়ি ফিরে এসেছিল আর খেলায় মনোযোগ দিতে পারেনি। তিতলি তার সাথে মাঝে মধ্যে খেলতো। তার মেজো ভাই আসছে মনে হতেই শায়নার কাছ থেকে অনেক দূরে চলে যেত। অনেক সময় এমন হতো সে শায়নাকে ধাক্কাধাক্কি করে চলে যেতে বলতো তার সামনে থেকে। শায়নার চোখের কোণা বেয়ে জলগুলো কি এমনি এমনি গড়াচ্ছে আজ? তাকে ঘিরে আজ এত আয়োজন, অথচ কেন সে একটুও খুশি হতে পারছে না?
জবাবটা তো তার কাছেই আছে। এই ঘরের দিকেও তো সে কোনো দিন চোখ তুলে তাকাতে পারেনি, ঘরের সামনে দিয়ে হেঁটে যেতে পারেনি। আজ একদম সেই ঘরে, তাজদার সিদ্দিকীর বিছানায়, তার পাশে, তার কাছে। এটি তার কাছে দুঃস্বপ্নের মতো। সে কখনো চায়নি, বরং সে মনে মনে চাইতো তার জীবনসঙ্গী যেন এমন না হয়। সে আলতো করে সরে পড়ছিল। তাজদারের এক হাত তার পাশে এসে দেয়ালের মতো বিছানায় চেপে বসলো। শায়না আটকে গেল, অবাক দৃষ্টিতে তাকালো তাজদারের দিকে। কান্না দলা পাকিয়ে তার গলার কাছে এসে থমকে গেছে। তাজদার তাকে বুকের নিচে টেনে নিল, তার মুখের উপর ঝুঁকে পড়ল। 116 ফোন কলস, 73 মেসেজ, বাট নো রিপ্লাই, হোয়াই? বলেই ঠোঁট উল্টালো। শায়না নড়েচড়ে উঠল, অল্প স্বল্প কাঁপছে সে। কাঁদুনির তালে মুখটা হালকা ফিরিয়ে নিয়ে এলোমেলোভাবে বলল, আমি ঘুমাবো, ঘুম পাচ্ছে, কাঁধে লাগছে আমার, ভালো লাগছে না আম্মা। ঠোঁট ভেঙে কান্না এলো তার। অভ্যাসবশত অস্ফুট স্বরে মাকে ডেকে ফেলল সে। পাশ ফিরে গিয়ে এলোমেলো সুরে কি যেন বিড়বিড় করে কাঁদতে লাগলো। হাত পা কেমন খিচে যাচ্ছে তার, নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে, মোচড়াচ্ছে সে। তাজদার সিদ্দিকী তার পিঠের নিচে হাত গলিয়ে টেনে এনে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আলতো করে তার গালটা শায়নার গালে চেপে ধরল। কান্নায় চোটে শায়নার গোটা শরীরটা দুলে উঠল। তাজদার সিদ্দিকী তার খসখসে গালটা জোরে শায়নার কোমল ত্বকে আরও চেপে ধরে, নাক ঠোঁট ডুবিয়ে দিয়ে বলল, রিল্যাক্স। সকাল 8টার দিকে শায়নার দাদিমা এলো নাতনিকে দেখতে। নতুন শাড়ি পরেছে, মুখে তিব্বত পাউডার মেখেছে, নতুন স্যান্ডেল পায়ে দিয়েছে। দাদিমা দেখতে এমনিতেই সুন্দর, শায়না তার দাদিমার মতো দেখতে হয়েছে। নাতনিকে খালি হাতে দেখতে আসেননি তিনি। নাতনিকে খালি হাতে দেখতে আসেননি তিনি, এক কার্টুন মিষ্টি আর নিমকিও এনেছেন। শায়নার ঘরে তখন আত্মীয় স্বজনে ভরা, সবাই বউ দেখতে ভিড় জমিয়েছে ঘরে। শায়নাকে এটা ওটা জিজ্ঞেস করছে, শাড়ি গয়না দেখছে, তার ভাইরা কে কি করে সব জানতে চাইছে। শায়না সংক্ষিপ্ত আকারে উত্তর দিচ্ছে। শায়নার দাদিমাকে তিতলি ঘরে নিয়ে এলো। দাদিমা ভিড় দেখে বললেন, সবাই তো নতুন বউ দেখছে, আমি ভুল সময়ে এলাম নাকি? মেহমানরা একটু সরে গেল। তিতলির মেজো ফুপি বলল, না চাচি, আসো, তোমার নাতিনের সাথেই গল্প করছিল সবাই। তিতলি সবাইকে নিয়ে গিয়েছে, তারা দাদি নাতনি কথা বলুক। দাদিমা শায়নাকে গালে হাত বুলিয়ে দিলেন, গালের সাথে গাল ঠেকিয়ে আদর করলেন। শায়না সরে বসলো, মুখ ফিরিয়ে রাখলো। দাদিমা তার চুলের সিথি হাত দিয়ে মালিশ করে দিতে দিতে বলল, কিছু খাসনি? শায়না হাত সরিয়ে দিয়ে বলল, চুল বেঁধেছি, নষ্ট করে দিচ্ছ। দাদিমা তার মুখের দিকে তাকিয়ে রইলেন। শায়না একটু করে ফিরল দাদিমার দিকে, এভাবে কি দেখছো? ব্যাটা তোরে কাল রাতে কিছু দেয় নাই, উপহার দেয়নি তো? শায়না চুপ। দাদিমা আরও খোঁচালেন, আদর টাদরও দেয়নি? ব্যাটা তো কিপটা না? শায়না রাগত দৃষ্টিতে তাকালো। দাদিমা বললেন, ও মা, এমন করে তাকাস কেন? ভুল কি বলছি? হাতটা তো ধরে নাই। বলেই শায়নার হাত ধরলেন। শায়না হাত ছাড়িয়ে নিয়ে বলল, তোমাকে এখানে কে আসতে বলেছে? যাও এখন, যখন তখন এখানে আসবে না। আমি লন্ডনওয়ালার সাথে কথা বলবো, তারপর যাব। তোর কথায় চলে যাব নাকি? শায়না বিড়বিড়িয়ে বলল, নাটক করতে আসছে। দাদিমা বললেন, রাতে ঘুমাসনি? চোখের নিচে কালি পড়ছে কেন? শায়না শক্ত কণ্ঠে বলল, না ঘুমায়নি। ব্যাটা ঘুমাতে দেয়নি? তুমি জেনে কি করবে? না জানলে শিখিয়ে দেব। শায়না রেগে মেগে বলল, তুমি এখান থেকে না গেলে আমি চেঁচাবো।
এটা তোর বাপের বাড়ি নাকি যে চেঁচাবি? বুঝতে পারছি রাতে ঘুমাসনি তাই মেজাজ কড়া হয়ে আছে। হ্যাঁ ঘুমায়নি তো। তো আবার কি, বেটা তো এমনি এমনি জাগিয়ে রাখিনি তোকে, কিছু তো দিছে। দেখি দেখি মুখ ফেরা। শায়নার মুখ ফিরিয়ে দেখলেন উনি। শায়না হাত সরিয়ে দিয়ে বলল, তুমি যাবে কি যাবে না? দাদিমা হাসলেন। বেটার সোহাগ টোহাগ দেয় নাই? শায়না এবার রেগে মেগে দাঁড়িয়ে পড়ল, জোরে তিতলিকে ডাকলো। তিতলির বদলে তাজদার ঘরে ঢুকে এলো একটা বড়সড় কাগজের কার্টুন নিয়ে, পরনে কালো শার্ট। শায়না তাকে দেখে চুপচাপ আবারও পালঙ্কে বসে গেল। দাদিমাকে দেখলো তাজদার। কার্টুনটা রেখে হাত ঝাড়তে ঝাড়তে দাদিমাকে বলল, মিষ্টি আনতে বলি? দাদিমা হাসলেন, পাশে দেখিয়ে দিয়ে বলল, বসো আগে কথা বলি, মিষ্টি পরে খাবো। তাজদার দাদিমার পাশে এসে বসলো। শায়না ওপাশে মুখ ফিরিয়ে বসে আছে। দাদিমা বললেন, আমার নাতনিকে নাকি ঘুমাইতে দেও নাই, চোখের নিচে কালি পড়ে গেছে। আমাকেই তো ঘুমাইতে দেয়নি। কারণ কি? কাঁদাইছো? আমি ওর চোখ মুখ দেখে বুঝতে পারছি। কেন কাঁদাইছো? আমাকে দেখে কাঁদছে। কেন কাঁদবে? সেটা আমি কি করে জানবো? জিজ্ঞেস করুন, আমিও একটু শুনি। আমি কেন জিজ্ঞেস করব? তুমি জিজ্ঞেস করোই নাই? তাজদার বলল, আমার সাথে তো কথা বলে না। দাদিমা অবাক হয়ে গেলেন। ও কি কথা? বরের সাথে কেমনে কথা বলে না? ও সোহাগী, তুই কথা বলিস না কেন রে? তোর মুখে তো এমনিতেই ফুটফুটে। শায়না এমন ভাবে বসে রইল যেন সে কোনো কথা শুনতে পাচ্ছে না। কাঁধে ব্যথা হচ্ছে, পিঠ অনেকখানি বিঁধে গিয়েছিল, খিদেও লেগেছে। এখনো কেউ খেতে ডাকছে না। তাজদারের সাথে দাদিমা ওয়ালিমা বিষয়ক কথাবার্তা বলছেন। শায়না হাতের চুড়ি গুলোকে নাড়াচাড়া করছে এক মনে। ওদের কথায় তার মনোযোগ নেই। অনেকক্ষণ পর তাসনুভা এলো, বলল, ভাইয়া, শায়না আর দাদুকে নিয়ে আম্মু আসতে বলছে, যাচ্ছি। তাসনুভা শায়নার দিকে এক পলক তাকিয়ে চলে গেল। দাদিমা শায়নার দিকে ফিরলেন, তার সামনে গিয়ে বললেন, কাঁধে নাকি ব্যথা পাইছিস দেখি? অল্প। দাদিমা তার সামনে গিয়ে তার কাঁধ দেখলো, মিনি ব্যান্ডেজ লাগানো। জামাইকে দিয়ে তোর সেবা করাইছিস সারা রাত? কপালে নাকি ঠোকাও খাইছিলি? শায়না চোখ গরম করে তাকালো। বুড়ি বেশি ফটর ফটর করে সব জায়গায়। দাদিমা নিজের জায়গায় এসে বসলেন, বললেন, এদিকে ফিরে বস। এমন করে মুখ লুকিয়ে কয়দিন থাকবি? কি আজব মেয়ে হয়েছে আমার ছেলের। আরে আমরা ওই কালেও এত লজ্জা পাই নাই স্বামীরে। শায়না তাকালো না, তবে মুখ ফিরিয়েও রাখলো না, সোজা হয়ে বসলো, মাথা নামিয়ে হাত কসলাচ্ছে অল্প স্বল্প। দাদিমা বললেন, আমার যেদিন বিয়ে হয়েছিল সেদিন আমি কাঁদছিলাম অনেক। তোর দাদা আমার হাত ধরে। দাদিমা গল্প শোনাতে লাগলেন। শায়নার ইচ্ছে করছে বুড়িকে ঘর থেকে বের করে দিতে, মুখে লাগাম নেই। দাদিমা বসে আছেন তাদের মাঝখানে। তাজদার শরীরটা খানিকটা পেছনে হেলিয়ে বিছানার ওপর দুহাত দিয়ে ভর রেখে দাদিমার পেছনে সোজা শায়নার দিকে তাকালো। শায়না সেই দৃষ্টি টের পেয়েই একটু চমকে উঠে তাকালো, তারপর অন্যমনস্ক ভঙ্গিতে নিজের জায়গায় নড়েচড়ে বসে থাকলো। অস্বস্তি গলার কাছে চেপে বসলো, নিঃশ্বাসটাও ভার ভার। তাজদার সিদ্দিকী গা ঝাড়া দিয়ে উঠে পড়ল। দাদিমাকে বলল, আসুন, মেহমানকে এতক্ষণ নাস্তা না খাইয়ে বসিয়ে রাখলাম। দাদিমা বিছানা থেকে উঠে দাঁড়ালো। শায়না দাদিমাকে ফিসফিস করে বলল, বেয়াদব দুটো একসাথে হয়েছে। দাদিমা হেসে ফেললেন। যেতে যেতে তাজদারকে বললেন, কি বলছে দেখো। কি? আমিও বেয়াদব, তুমিও বেয়াদব। শব্দ করে হাসল তাজদার সিদ্দিকী। মিথ্যা নয়। ওয়ালিমার অনুষ্ঠান রাতে। সকালে রওশনারাকে এক দফা কথা শুনিয়েছেন তাজউদ্দিন সিদ্দিকী, কারণ ওয়ালিমার যে গরু কেনা হয়েছে সেটা তাজদার পছন্দ করেনি। গরুটা আবার অন্যত্র বিক্রি করে নতুন একটা কেনা হয়েছে। 8,000 টাকা লস হয়েছে। দ্বিতীয় গরুটাও তার পছন্দ হয়নি তেমন, বলেছে মোটামুটি, টাকা অনুযায়ী আরও ভালো হতে পারত।
তার বাপ চাচাকেও গরু চেনে না, কেউ গরু চেনে না। রায়হান ক্ষেপে গেছে তার বাছাবাছি দেখে। কোরবানির গরু হলে একটা কথা, ওয়ালিমার গরু নিয়ে এত বাছাবাছি বিরক্তির। সে রওশনারাকে বলে দিল, তোমার ছেলের আর কোনো কিছুতে আমি নেই, বিয়ে আর কেউ করেনি, শুধু ও করছে সব কিছুতে বাছাবাছি। বাপ চাচা সবাই নিজেরা নিজেরা বলাবলি করছিল এইসব কথা নিয়ে, কিন্তু তাজদারকে কেউ কিছু বলেনি। আর তার কানে গেলে বলবে কোনো গরুই জবাই করতে হবে না, খাসি দিয়ে চালিয়ে দাও। গরুর ব্যাপারটা কোনো মতে মিটমাট হওয়ায় রওশনারা স্বস্তি নিঃশ্বাস ফেললেন। দুপুরে চলে এসেছে শায়নার মা বোনেরা। রওশনারা বলেছিল দুপুরে তাদের বাড়িতে চলে আসতে। ওয়ালিমা যেহেতু ক্লাবে হবে, সবাই কথা মতো দুপুরে চলে এসেছিল। শায়না মামি খালাম্মারা শায়নার ঘরটা ঘুরে ফিরে দেখছিল, আসবাবপত্রগুলো দেখছিল। শায়নার বড় বোন শারমিলা বলল, আমি বলেছিলাম না ওর ঘরে আসবাবপত্রে ভর্তি, আব্বা ফার্নিচার দিলে সেগুলো বসানোর জায়গা ছিল না এখানে। শাহিদা বেগম শায়নাকে দেখছিলেন। দাদিমা গিয়ে কথাবার্তা বলেনি, পেরেছি শুধু কথাটা তিনি আফসার সাহেবের কানেও তুলেছে। তাদের মেয়ে জামাইয়ের সাথে কথা বলছি না, কথাটা একবার রটে গেলে যা নয় তার কথা হবে। সায়না গম্ভীর মুখে বসে আছে। ঘর থেকে একবার বের হয়েছিল সে, পিছনের ঘরের দিকে আবারও ফিরে এসেছে। গরু নিয়ে ঝামেলা হয়েছে সেটা তার কানেও এসেছে। আর তার সিদ্দিকী যে নিজের পরিবারের মানুষ লোককেও অতটা যন্ত্রণায় রেখেছে সেটা সায়না একটু হলেও বুঝতে পেরেছে। মায়ের সাথে তেমন ভালোভাবে কথাবার্তা বলল না সে। ভাবিরা তাকে এটা ওটা জিজ্ঞেস করছিল হাসি করে। সায়না কারো কথার জবাব দেয়নি। চারদারের ফুপুরা সায়নার ফুপুদের কথায় কথায় বলল, সায়না কাল থেকে এভাবে মুখ গোমড়া করে বসে আছে, না কথাবার্তা বলছে, না ভালো করে খাওয়া দাওয়া করছে, না তার মুখে একটু হাসি আছে, শুধু শাশুড়ির সাথে দু একটা কথা বলল, আর কারোর সাথে না। দশটা কথার একটা জবাব দিচ্ছে। শ্বশুর বাড়ি থেকে মেয়ে এনেছে এই কাহিনী দেখার জন্য, সে তো সবাইকে চেনে, এত লজ্জা পাওয়ার কি আছে। শাহিদা বেগম চুপচাপ শুনলেন। সায়নার কুকুরা জবাব দিল, এদিকে কি মানুষজন হুট করে আত্মীয় হয়ে গিয়েছে তাই লজ্জা পাচ্ছে, ঠিক হয়ে যাবে আমার ভাইজি মেয়ে ভালো। তাজদার হঠাৎ ঘরে এলো, সবাই তাকে দেখে মাথায় ঘোমটা টানলো। তাজদার নিজের ঘড়িটা খুঁজছে, খুঁজে পাচ্ছে না। ঘরভর্তি মানুষ কাকে জিজ্ঞেস করবে। শেষমেশ সায়নার দিকে তাকালো। সায়না চোখ সরিয়ে নিয়ে তার ভাইপোর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তাজদার বালিশ সরিয়ে জিনিসপত্র নেড়ে চেড়ে ঘড়িটা খুঁজছে। দেখে শাহিদা বেগম বললেন, তাজ বোধহয় কিছু খুঁজছে। হ্যাঁ, ঘড়িটা। সায়নার বুক ধড়ফড় করে উঠল। ঘড়ি খুঁজে পাচ্ছে না, তার পরিবারের কাউকে চোর বানিয়ে দেবে না তো। সে আবার ছেলে মেয়েদের দিকে তাকালো। তাজদার সিদ্দিকী মেজাজ বিগড়ে যাচ্ছে, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। সায়নার শরীর খারাপ লাগছে, আবারও দম বন্ধ লাগছে, অস্থির লাগছে। শাহিদা বেগম আর শর্মিলাও এদিক ওদিক চোখ ঘুরিয়ে দেখছে ঘড়িটা কোথাও আছে নাকি। শাহিদা বেগম হঠাৎ করে সায়নার পায়ের কাছে এসে বসে পড়ল। ঘড়িটা নিচে পড়ে আছে। সায়না মায়ের হাত থেকে ঘড়িটা কেড়ে নিয়ে চোখের ইশারায় চুপ থাকতে বলল। ঘড়িটা আড়াল করে ফেলল। শাহিদা বেগম কিছু বুঝতে পারলে না। তাজদার থেকে ঘর থেকে বেরিয়ে গিয়ে তিতলি আর তাসনুভাকে ডাকাডাকি শুরু করে দিল। রওশনারা এসে বলল, ওরা গোসলে গিয়েছে, কি হয়েছে? ঘড়িটা কোথাও খুঁজে পাচ্ছি না। সায়নাকে জিজ্ঞেস করেছো? তাজদার কোনো জবাব দিল না। রওশনারা ঘরে এসে সায়নাকে বলল, ওর ঘড়িটা নাকি খুঁজে পাচ্ছে না। সায়না বলল, আমি দেখিনি, একটু খুঁজে দেখো। শাহিদা বেগম ঘর খালি করে
দিয়েছেন। ঘরে শুধু শায়না আর তিনি। তাজউদ্দিন সিদ্দিকী ডাকতেই তিনি চলে গেলেন। ঘরে তখন তাজদার ঢুকলো। শায়না বালিশের নিচ থেকে ঘড়িটা তুলে বিছানায় ছুঁড়ে মারল। তাজদার ঘড়িটা নিয়ে হাতের কবজিতে পড়তে পড়তে বলল, ওটা লুকিয়ে রাখার কোনো রিজন আমি দেখছি না। বালিশের নিচে আমি আগেই চেক করেছিলাম। শায়নার এটাই জবাব, চুরি করেছি। বলেই সে চুপচাপ হেঁটে বেরিয়ে গেল ঘর থেকে। ওয়ালিমার অনুষ্ঠানে শায়না লেহেঙ্গা পরেছে। লেহা- ল্যাভেন্ডার লেহেঙ্গার কালার ল্যাভেন্ডার পিঙ্ক। লেহেঙ্গাটা সবার পছন্দ হয়েছে। খাবার দাবারের এলাহি আয়োজন। সবাই তাজদার সিদ্দিকীর প্রশংসায় পঞ্চমুখ। শায়নার ভাগ্য নির্ধারণ করে ফেলেছে সবাই। তিক্ত বিরক্ত হয়ে সবার কথা শুনল শায়না। দাদিমা তাকে বোঝালো, পরের ঘর করতে এলে জেদ রাখতে নেই, এটা সেটা। শায়না শুনল, এক কান দিয়ে বের করে দিল আরেক কান দিয়ে, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিল। তাজদার সিদ্দিকী কালো শেরওয়ানি পরেছে। নিজের হাই প্রোফাইল ওয়ালা আত্মীয় আর বন্ধু বান্ধবদের আপ্যায়নে ব্যস্ত সে। অনেক ছবি তোলা হলো, ভিডিও শুট হলো, আউটডোর শুট হয়েছে। শায়না রীতিমতো ক্লান্ত বোধ করছিল, কিন্তু তাসনুভার ক্লান্তি নেই। হিসেব করলে দেখা যাবে সে শায়নার চেয়েও বেশি ছবি তুলেছে। তাজদার সিদ্দিকী তার বন্ধু বান্ধবদের সাথে খেয়ে ফেলেছে এক টেবিলে। শায়না, তার দুলাভাই আর ভাইরা এক বেঞ্চে বসেছে। তিতলি তৌসিফও এসে বসলো। খাওয়া দাওয়া সবেমাত্র শুরু হয়েছে। তাজদার সিদ্দিকী তাসমিনের ছেলে সিনানকে নিয়ে আসছিল কথা বলতে বলতে। সবাইকে হেসে হেসে খাওয়া দাওয়া করতে দেখে সে হঠাৎ থমকে গেল। এক দৃষ্টিতে চেয়ে রইল, বিশেষ করে শায়নার দিকে। সে হাসছিল খাওয়ার সময়। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সে চলে গেল সেখান থেকে। খাওয়া দাওয়া মাঝপথে তখনই তাসনুভা এসে বলল, শায়না, তুমি ভাইয়াকে না ডেকে খেতে বসে গেলে কেন? শায়না তার বড় দুলাভাইয়ের পাশে বসেছে। বড় দুলাভাই বললেন, তাজদার সাহেব তার বন্ধুদের সাথে বসেছেন শুনলাম। কে যেন বলল। তাসনুভা রাগত স্বরে বলল, সবার আক্কেল দেখে আমি অবাক। শায়না, তুমি ওঠো, ভাইয়াকে ডেকে নিয়ে আসো। আনিস শান্তভাবে শায়নাকে বলল, খেয়ে নে, কোথাও যেতে হবে না। তাসনুভা ফের জেদ দেখিয়ে বলল, শায়না, তুমি ওঠো বলছি, ওঠো। আনিস গর্জে বলল, ও যাবে না। খাওয়ার পাত থেকে উঠবে কেন? আশ্চর্য! তাসনুভা এবার আনিসের দিকে তাকালো। আপনার বোনের আক্কেল নেই, তার জেনে নেওয়া উচিত ছিল না তার বর খেয়েছে কিনা? খেলেও বরকে নিয়ে খেতে বসতে হয়, এটা জানেন না? নিজের লোকজন নিয়ে খেতে বসে গেছে যেন কত দিনের অভুক্ত সবাই। ডিসগাস্টিং! আনিস তার দিকে তাকালো ক্ষোভ সমেত। তারপর ভাতের পাত থেকে উঠে গেল। তৌসিফ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। দৌড়ে গিয়ে হাত ধরে ফেলে বলল, আনিস ভাই, কেন রাগ করছেন? বসেন। রাগ করবেন না, ওর কথায় রাগ করছেন? বলতে বলতে তাসনুভার দিকে তাকালো খ্যাপাটে দৃষ্টিতে। তিতলি রোস্টের গায়ে কামড় দিতে দিতে বলল, একটু খেতে বসেছি, সেখানেও শান্তি নেই। আনিস তৌসিফের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে গেল। শায়নার দুলাভাইরাও উঠে গেল। সবাই উঠে গেল একে একে, শুধু শায়না বসে রইল। শাহিদা বেগম এসে বলল, জামাই খেয়েছি কিনা আগে দেখবি না? সবাইকে নিয়ে খেতে বসলি অথচ জামাইয়ের খোঁজ করলি না। রওশনারাও এসে দাঁড়িয়েছেন পেছনে। শায়না বলল, অত দামি মানুষ আমার সাথে বসে খাবে? রওশনারা বললেন, আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতা মানতে হবে না? তিতলিকে নিয়ে একবার ডাক পাঠালে তো হতো। শায়না ওনার দিকে অবাক চোখে তাকালো। তাকে দোষারোপ করছে বড় আম্মুও? তাজদারের খালাম্মারা এসে বলল, নিজের বোনের জামাই আর ভাইদের নিয়ে খেতে বসে যেতে আমি আর দেখিনি। আমার আপা দেখে শুনে কি বউ নিয়ে এলো আল্লাহ জানে। এসবও শিখিয়ে দিতে হয় মানুষকে?
তার বউ তাকে রেখে সবার সাথে বসে ভাত খাচ্ছে হেসে হেসে। এটা মানার মতো? তৌসিফেরও আজকে কি হলো? ভাইকে খুঁজলো না কেন সে? তৌসিফ বলল, ভাই তো তার স্যারদের গাড়িতে তুলে দিতে গিয়েছিল। ভাবলাম আর ক্লাবে ফিরবে না, বাড়ি চলে যাবে। আমি খাইনি তাই শাওনের সাথে বসে গিয়েছিলাম। এত কাহিনী হবে তা তো জানতাম না। শাইনাকেও আমরাই জোর করেছি। তাজদারের ফুপুরা বলল, দোষ তো বউয়ের, ও জামাই রেখে খেতে বসলো কেন? এত বড় মেয়ের আক্কেল নেই? কচি খুকি তো আনেননি বউ করে। জামাইয়ের সাথে ছবি তুলতে অনীহা, ভাত খেতে অনীহা। দেখতে পাচ্ছি তো সব। বেশি পেয়ে গেলে উগলে দেয় না মানুষ? এই মেয়েরও হয়েছে সেই দশা। শায়না অপমানে কাঁদছিল। আনিস এসে বলল, আপনারা সবাই মিলে ওকে দোষারোপ করছেন কেন? ওকে তো তৌসিফ আর তিতলি জোর করায় ও খেতে বসেছে। আমরা তো সবাই ছিলাম। তাজদারের ফুপু, খালা, মামিরা এক একজন এক এক কথা বলতে লাগলো। কথাগুলো যথেষ্ট কাউকে কাঁদানোর জন্য। এমন কথা কেউ শত্রুকেও বলে না। তাসনুভা তাসমিন তো তেতেই আছেই তাদের সাথে। আনোয়ারা বেগমও সায়রার পক্ষে দাঁড়ালেন না। নাতি রাগ করে চলে গিয়েছে ক্লাব থেকে। এটা তাদের কাছে অপমানের। আনিস বলল, আমার বোনের এতই যখন তখন ওকে আর আপনাদের বাড়িতে দিচ্ছি না। এই চল। বলেই সে সায়নার হাত ধরে নিয়ে যেতে লাগলো। সাবরিনকে বলল, ওকে নিয়ে গাড়িতে ওঠ, এরা সবাই ওকে কথার বানে মেরে ফেলবে। রওশনারা পেছন থেকে বললেন, আনিস কি করছো? ঝামেলা বাড়িও না। আনিস কথা শুনল না। সাবিনাকে বলল, ভাবি গাড়িতে ওঠো। সাবিনা সায়নাকে নিয়ে গাড়ির দিকে এগোচ্ছে। পরিস্থিতি উত্তেজিত। এ ওকে ডাকাডাকি করছে, সে আরেকজনকে ডাকাডাকি করছে। শাহিদা বেগম বললেন, ও আনিস, এভাবে নিয়ে যেতে পারে নাকি? কথা শোন। তাসনুভা বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে কাণ্ডকারখানা দেখছে। বিরক্তির সুরে বলল, নিয়ে যাক। আমার ভাই মরে যাচ্ছে তাদের বোনের জন্য। যত সব। শায়নাকে গাড়িতে বসিয়ে দিয়েছে আনিস। সাবিনাও উঠে বসেছে। তৌসিফ এসে বলল, আনিস ভাই, মেজো ভাই কিন্তু এত কিছু বলেনি। মহিলারা এত সব রটিয়েছে। আপনি মেজো ভাইয়ের সাথে কথা না বলে মাথা গরম করছেন। আনিস কথা শুনল না। তেজ শুধু ওদের আছে? জেদ শুধু ওরা দেখাতে পারে? জেদ, তেজ, ঘৃণা তাদের নেই? গাড়ি ছেড়ে দিল। শেষ মুহূর্তে এসে সবাই হাল ছেড়ে দিল। মুরব্বীরা ছিল না, নইলে ঘটনা আরও অনেক দূর অবধি এগোতো। শায়না নিজের ঘরে চুপচাপ বসেছিল। ক্লাবে কি হচ্ছে সে জানে না। তার ভয় করছে। মেঝো ভাইয়া সহজে রাগে না, কিন্তু একবার রাগলে সহজে থামার নয়। সাবিনা ফোনে এক নাগাড়ে কথা বলে যাচ্ছে কারো সাথে। শায়না নিজের ঘরে অস্থিরভাবে পায়চারি করছে। শেষমেশ শান্ত হয়ে বসে তিতলিকে ফোন করলো। তিতলি বলল, ক্লাবে বাবা কাকাদের মধ্যে কথা হচ্ছে, তর্ক লেগে গেছে। পুরনো কথা তুলে তর্ক বিতর্ক আরো জোরসে লেগেছে। শায়না সাবিনাকে ডাকলো। সাবিনা সাড়া দিল না। কিছুক্ষণ পর তার গলার আওয়াজ শোনা গেল, জি। শায়না ঘরে আছে, আসুন না। কে এসেছে? কৌতূহলে শায়না দরজা খুলছিল। তার আগে দরজা ঠেলে ঘরের চৌখাট পেরিয়ে ঘরে পা রাখলো তাজদার। শায়না শুকনো ঢোক গিলে ঘুরে দাঁড়ালো। শক্ত কণ্ঠে বলল, আমি যাব না। কেউ যেন আমাকে জোরাজুরি না করে। এসব নাটক দেখতে আমার ভালো লাগছে না। আমি এখানে থাকবো, সবাই বাড়ি ফিরুক, ঘরটা খালি করা হোক। বলে লেহেঙ্গা তুলে হেঁটে চলে যাচ্ছিল বাইরে। তাজদার স্মৃতিকে তাকে পাজাকোলা করে তুলে নিল। হকচকিয়ে গেল শায়না। তাজদারের মুখের দিকে তাকালো। তাজদার রক্তগরম চাহনিতে তাকালো। তারপর তাকে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, আছাড় মেরে
তুলো বের করে ফেলবো, আর একটা কথা বললে চলবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।